এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম। আমরা আজকে আমাদের কেমিস্ট্রি লেকচারে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। রসায়ন দ্বিতীয় পত্রের সেকেন্ড চ্যাপ্টার, সবাই এটা নিয়ে অনেক ভয় পায়। আমরা অলরেডি দুটো লেকচার অতিক্রম করে আসছি এবং আস্তে আস্তে ভয় কাটানোর চেষ্টা করেছি এবং কিভাবে নানা ধরনের প্রশ্ন আছে বিশ্বের বিভিন্ন পরীক্ষায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের লেকচারে আমরা মূলত যেটা বিষয় নিয়ে হাইলাইট করব বা বেশি করে জোর দিব সেটা হলো অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার আগে আমাদের যেটা নিয়ে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হবার আগে আমাদের যে ধরনের কার্যকরীমূলক বা যে ধরনের গ্রুপ নিয়ে আমরা কাজ করি সবার আগে আমাদেরকে তার প্রস্তুতি শিখতে হয়, তার নানা বিক্রিয়া শিখতে হয় এবং শনাক্তকরণ শিখতে হয়। একইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে নানা ধরনের প্রস্তুতি দেখব। তো দেরি না করে আমরা চলে যাই প্রস্তুতিতে। তো প্রথম কথা হচ্ছে আমরা দেখবো যে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি আর প্রয়োগ। তো আমরা এইখানে পড়ানোর সময় নানা ধরনের বিক্রিয়ার আমরা এইচএসসি লেভেলে অনেক কিছু পড়েছি, যার কিছুটা রিক্যাপ হবে এখানে, তাই আমরা ধীরে সুস্থে দেখানোর চেষ্টা করব। প্রথমে আসতেছে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া দ্বারা। হোয়াট ইজ এ হ্যালোজেন অ্যাসিড? হ্যালোজেন অ্যাসিড হলো HX, মানে এখানে একটা হ্যালোজেন থাকবে এবং তার মধ্যে একটা হাইড্রোজেন থাকবে, মানে একটা হাইড্রা অ্যাসিড যার সাথে হ্যালোজেন যুক্ত হবে। তো এটা হতে পারে HI, হতে পারে HBr এবং হতে পারে HCl, কিন্তু খুবই সচরাচর হাইড্রোজেন ফ্লোরাইড হবে না। সেটা কেন হবে না সেটা আমি ব্যাখ্যায় আসছি। তো অ্যালকোহল ও হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড খুঁজে পাই। তো অ্যালকোহল অ্যাসিড আমাদের অ্যাসিড এবং আমরা পাচ্ছি অ্যালকাইল হ্যালাইড। এই অংশটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। এখানে মূলত কি কোন ধরনের বিক্রিয়া করছে আমরা খুব সহজে বুঝতে পারতেছি। এই বিক্রিয়ার প্রকারভেদ হলো প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে জাস্ট একে অপরের জায়গা তারা প্রতিস্থাপন করেছে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো এবং পানি তৈরি হলো, H+ আর OH- বিক্রিয়া করলো, আর X মিলে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো। যেহেতু এটা প্রতিস্থাপন বিক্রিয়া, মনে রাখতে হবে এই বিক্রিয়াটা হয় SN1 উপায়ে, এবং SN1 উপায়ের মধ্যে 3 ডিগ্রির বিক্রিয়ার ক্রম হয় 2 ডিগ্রির চেয়ে বেশি, 2 ডিগ্রির বিক্রিয়া ক্রম হয় 1 ডিগ্রির চেয়ে বেশি, এবং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া ক্রমটা কিন্তু উল্টা। কিরকম উল্টা? আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়োডাইড ব্রোমাইডের চেয়ে বেশি ভালো করে বিক্রিয়া করবে বা ক্লোরাইডের চেয়ে ভালো বিক্রিয়া করবে। কেন? কারণ আমার যত বড় হচ্ছে আকার আমার তত বন্ধন পীড়নটা বেশি হচ্ছে। কি বেশি হচ্ছে? আমার বন্ধন পীড়নটা বেশি হচ্ছে। বন্ধন পীড়ন বেশি হওয়ার কারণে তার এই প্রতিস্থাপন বিক্রিয়া করার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। ফ্লোরাইডের ক্ষেত্রে বন্ধন পিরিয়ডটা খুবই নেগলিজিবল, তাই এই ক্ষেত্রে ফ্লোরাইডের চেয়ে যার হাইড্রোজেন মূলত যত বড় তার বিক্রিয়ার ক্রমটা তত সহজ হয়। যত বড় হবে তার বন্ধন পীড়নটা তত বেড়ে যাবে, তত বিক্রিয়াটা আরো সহজে হবে। এই জন্য আমার বিক্রিয়ার ক্রমটা হবে এরকম। আমরা 2 নম্বর ওয়েতে আসি। আমরা এখন আসি আমাদের দ্বিতীয় যে বিক্রিয়াটা, যে আমাদের ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দ্বারা। তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফসফরাস হ্যালাইড। ফসফরাসের সাথে হ্যালাইড দুইভাবে হতে পারে, আইদার ট্রাইহ্যালাইড হতে পারে অথবা পেন্টাহ্যালাইড হতে পারে। ট্রাইহ্যালাইডের বিক্রিয়ার মেকানিজম হবে একরকম, পেন্টাহ্যালাইডের বিক্রিয়ার মেকানিজম হবে আরেক রকম। এটা আপনারা 19-এও দেখে আসছে, ইন্টারমিডিয়েটও থাকে। তবে এটা আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনাদের অ্যাডমিশনের জন্য ঠিক অতটাই গুরুত্বপূর্ণ। তাই আমি চেষ্টা করছি যে পুরোটা দেখানোর জন্য। এখন অ্যালকোহলের সাথে ফসফরাস ট্রাইহ্যালাইড অথবা ফসফরাস পেন্টাহ্যালাইডের বিক্রিয়ায় সংশ্লিষ্ট অ্যালকাইল হ্যালাইড যথাক্রমে ফসফরাস অ্যাসিড ও ফসফো অক্সিহ্যালাইড উৎপন্ন করে। আপনি যদি ট্রাইহ্যালাইডের সাথে বিক্রিয়া করেন তাহলে আপনার এখান থেকে ফসফরাস অ্যাসিড তৈরি হবে। এই ক্ষেত্রে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে, দেখেন আপনার ফসফরাস ট্রাইহ্যালাইডের ক্ষেত্রে আপনার মেকানিজমটা কেমন হবে একটু ভেঙে দেখাই। সেটা হচ্ছে আপনি যখন আমার প্রথম বিক্রিয়াতে আমি আয়োডিন দিয়ে করতেছি, দ্বিতীয় বিক্রিয়াতে আমি ক্লোরিন দিয়ে করতেছি, বাট বোঝার সাথে আমি দুটোটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথম বিক্রিয়াতে আমার CH3CH2OH এবং তার সাথে আমার ফসফরাস ট্রাইহ্যালাইড আছে। তো এখানে বিক্রিয়াটা কেমনে হবে? আমার মনে রাখতে হবে 3টা হ্যালাইড মানে এখানে 3টা আয়োডাইড। তো এখন এখানে যেটা ঘটে সেটা হচ্ছে AOH মাইনাস এটা এখানে চলে আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার CH3CH2 আয়োডাইড, কিন্তু আমার আয়োডাইড আছে কয়টা? 3টা। তো অবভিয়াসলি এটা 3টার সাথে সে বিক্রিয়া করবে। তো যদি 3টা প্রতিস্থাপিত হয় তাহলে বিক্রিয়াটা প্রতিস্থাপিত হয়ে গেল।
কিন্তু আমার যদি 3টা OH আসে ফসফরাসের সাথে, 3টা OH আসে, আলটিমেটলি এটা কিন্তু H3PO3 বলতে পারি। তো আপনি যদি দেখেন, আপনি যদি ফসফরাসের আপনি যদি H3PO3 স্ট্রাকচারাল ফর্মুলা আঁকেন, তার মধ্যে আপনি 3টা OH দেখতে পাবেন, আপনারা দেখেছেন। কিন্তু মোট বিষয় হলো আপনাকে এটা বুঝতে হবে যে এখানের মধ্যে বিক্রিয়াটা কিভাবে ঘটেছে। আমি এটা আবার দেখাচ্ছি, যদি ক্লিয়ার না হয়ে থাকে আমি আবার দেখাচ্ছি। এখানে আমার ফসফরাস ট্রাইহ্যালাইড ছিল, তার মধ্যে আয়োডিনটা হচ্ছে 3টা আয়োডাইড, সেটা আপনার C2H5OH এর এই OH টাকে প্রতিস্থাপিত করেছে, এটা 3টা ছিল, এই 3টা এদিকে চলে আসছে। তারপর আলটিমেটলি হচ্ছে C2H5 আয়োডাইড এবং ফসফরাসের সাথে 3টা OH যুক্ত হলে সেটা H3PO3 হয়, H3PO3 হয়। এখানে একটা জিনিস একটু ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার এটা H3PO3 হবে না 4। আর আমরা যদি দ্বিতীয় বিক্রিয়াতে যাই, দ্বিতীয় বিক্রিয়াটা আরেকটু ডিফারেন্ট, কিন্তু এটা একটু ডিফারেন্ট ভাবে হবে, এটা ভিন্ন ভাবে হবে। কিভাবে ভিন্ন ভাবে হবে দেখেন, যে আপনার C2H5OH সাথে PCl5 এর বিক্রিয়া, এটা পেন্টাহ্যালাইড। বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়াটা যেটা হবে, এখানে আমার 5টা ক্লোরাইড আয়ন আছে, এভাবে যদি চিন্তা করি, তাহলে আমার তার মধ্যে একটা এখানে প্রতিস্থাপিত হবে, সবগুলো হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমার যদি একটা ক্লোরাইড চলে যায় তাহলে বাকি থাকে কয়টা ক্লোরাইড? একটা ক্লোরাইড চলে গেলে আমার 4টা ক্লোরাইড বাকি থাকে, রাইট? তো 4টা ক্লোরাইড কিভাবে বিক্রিয়া করবে? আমি যদি 4টা ক্লোরাইড চিন্তা করি, তাহলে আমার প্রথমে মনে রাখতে হবে এখানে OH ডিগ্রি বিক্রিয়া না করে এখানে O আর H আলাদা করে বিক্রিয়া করবে। আমার 4টা ক্লোরাইডের মধ্যে একটা ক্লোরাইড H এর সাথে বিক্রিয়া করে ফেলবে, যার ফলে তৈরি করবে HCl। এরপর বাকি থাকে আমার একটা অক্সিজেন। এই একটা অক্সিজেন আর বাকি আছে কয়টা ক্লোরিন? 4টা থেকে এটা চলে গেল, বাকি আছে আমার 3টা ক্লোরিন। সেই 3টা ক্লোরিন আর বাকি আছে একটা অক্সিজেন আর ফসফরাস। তো ফসফরাস, 3টা ক্লোরিন আর অক্সিজেন তৈরি করে আমার POCl3। আমি আবার রিপিট করি, এখানে আমাদের 5টা ক্লোরাইড ছিল, তার মধ্যে একটা ক্লোরাইড এই জায়গায় আসলো, তৈরি করলো C2H5Cl। আমার একটা ক্লোরিন H এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করলো, এবং বাকি থাকে কেবল আমার অক্সিজেন। সেই অক্সিজেনটা একটা ফসফরাস আর 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমার আলটিমেটলি POCl3 তৈরি করলো। চলে গেল আমার এই বিক্রিয়াটা। এরপর আসতেছে আমার থায়োনিল ক্লোরাইড। সো আমাদের একটু বুঝতে হবে থায়োনিল গ্রুপ বলতে কি বুঝবো। থায়োনিল গ্রুপ হলো সালফার আর অক্সিজেন যুক্ত গ্রুপকে বলা হয় আমার থায়োনিল গ্রুপ। তো থায়োনিল গ্রুপ যদি হয়, তাহলে সায়োনিলের সাথে যে ক্লোরাইড থাকে এটাকে বলা হয় থায়োনিল ক্লোরাইড। তাহলে আমরা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারি, এবং থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দ্বারাই আমার এই বিক্রিয়াটা হবে। অ্যালকোহল থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করে এবং Ca2 আর HCl গ্যাস নির্গত হয়। আমার এই অ্যালকোহলটা যখন থায়োনিল ক্লোরাইডে মনে রাখতে হবে আমার এখানে আছে 2টা ক্লোরাইড। এখন বিক্রিয়াটা সেভাবে করবে, 2টা ক্লোরাইড মানে আমার 2টা ক্লোরাইড আয়ন। তা আমি যদি চিন্তা করি C2H5OA 2টা ক্লোরাইড আয়ন আছে, তার মধ্যে একটা ক্লোরাইড আমার আগে বিক্রিয়া করবে এবং তৈরি করবে C2H5Cl। এখন Cl তৈরি করলো, কিন্তু আমার তো OH- রয়ে গেল, রাইট? এখন OH- কে কার সাথে বিক্রিয়া করতে হবে, কিন্তু এই OH- এর মধ্যে মনে রাখতে হবে সেই বিক্রিয়াটা এভাবে হবে না। বিক্রিয়াটা কিভাবে হবে? বিক্রিয়াটা হবে আমার এখানে একটা ক্লোরাইড আছে বাকি, ওই ক্লোরাইডটা আমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, আর মানে তৈরি হয়ে গেল আমার ওই ক্লোরাইডটা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে তখন সে তৈরি করবে HCl। আমার হাইড্রোজেন চলে গেল। তারপরে যখন আমার এখানের মধ্যে অক্সিজেন বাকি আছে, SOCl2 বাকি আছে, SO বাকি আছে, মানে সায়োনিল বাকি আছে আর অক্সিজেন বাকি আছে, সেটা তৈরি করবে SO2। তাহলে আমি যদি আবার রিপিট করি, এটা অনেক কমপ্লিকেটেড একটা রিঅ্যাকশনটা যদি আমি আবার রিপিট করি, সোজা বাংলায় কথা হচ্ছে আমার এখানে ক্লোরাইড আছে 2টা, তার মধ্যে একটা ক্লোরাইড এখানে প্রতিস্থাপিত হবে, তো তৈরি করলো আমার C2H5Cl।
কিন্তু আমার ক্লোরাইড বাকি আছে আর একটা, সেই ক্লোরাইডটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে আমার HCl গ্যাসের বুদবুদ। তার পরবর্তীতে আমার এই অক্সিজেনটা এই থায়োনিল মূলকের সাথে বিক্রিয়া করে আমার তৈরি করবে SO2। এটাই হলো থায়োনিল গ্রুপ দ্বারা আমার অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। মনে রাখতে হবে থায়োনিল ক্লোরাইড দ্বারা যদি তৈরি করি, এখানে যদি n সংখ্যক কার্বন থাকে, আমার অ্যালকাইল হ্যালাইডেও কার্বন সংখ্যা n সংখ্যক। আমাদের আগের বিক্রিয়াগুলোতেও কিন্তু আমাদের কার্বন সংখ্যা সমান ছিল, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এখন যে বিক্রিয়াটা আপনারা দেখবেন সেটা একটু আনকনভেনশনাল, কারণ আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি করব। এখন কথা হচ্ছে অ্যালকেনের আরেকটা নাম আছে, আমরা এর আগেও দেখছি, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। মানে অ্যালকেন প্যারাফিন মানে হচ্ছে নো অ্যাট্রাকশন, যার কোনো প্রকার অ্যাট্রাকশন নেই। অর্থাৎ এটা বোঝায় যে অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চায় না, অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চায় না। তো যেহেতু সহজে সে বিক্রিয়া করতে চায় না, তাহলে কি হতে পারে? তাহলে তার বিক্রিয়া করাটা অনেক ঝামেলার একটা কাজ। তো আপনি তাকে নর্মালি একটা হ্যালোজেন দিলেন, অ্যালকেন মিশালেন, আপনার কিন্তু নর্মাল বিক্রিয়া হবে না। কিন্তু যদি আপনি তাপ বা আলোর উপস্থিতি দিই, তাপ বা আলোর উপস্থিতিতে বিক্রিয়ার কে মোটামুটি জোর করতেছি বিক্রিয়া করার জন্য, তখন ক্লোরিন ও ব্রোমিন অ্যালকেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। তবে এই বিক্রিয়া একাধিক উৎপন্ন দ্রব্যের মিশ্রণ পাওয়া যায়, এই মিশ্রণকে আংশিক পাতনের মাধ্যমে পৃথক করা হয়। তো আমার যদি অ্যালকাইল হ্যালাইড দরকার হয়, তো সমস্যা হচ্ছে আমার বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে পারে। তো CH_Cl3 মানে আমার CH3Cl, যেটা ধরেন আমার এখানে CH4 আর ক্লোরিনের সাথে বিক্রিয়া দিল, তো ওখান থেকে CH3Cl তৈরি হলো ধরা যাক, কিন্তু দেখা যাচ্ছে এখানে থামে, এটা আরো চলতে থাকে। এবং বা না চলতে থাকলো, আমি যদি কোনোভাবে এটাকে বন্ধ করতে পারি এই ধাপে এসো, তাও দেখা যায় বিক্রিয়ার মধ্যে খালি পিওরলি অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় না, ডাইহ্যালাইড পাওয়া যায়, ট্রাইহ্যালাইড পাওয়া যায়। তাই দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমি বিভিন্ন দ্রব্যের মিশ্রণ পাবো, এবং মিশ্রণকে আমার আংশিক পাতনের মাধ্যমে পৃথক করতে হবে। কিসের মাধ্যমে পৃথক করতে হবে? আংশিক পাতন। সো এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় বোঝা, সেটা হচ্ছে যেহেতু অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চায় না, আমরা নর্মালি অ্যালকেন থেকে কোনো ধরনের সেপারেশন করব না। অ্যালকেন থেকে আমি বিক্রিয়া করব শুধুমাত্র লাস্ট রিসোর্ট হিসেবে, একদম সর্বশেষ রিসোর্ট হিসেবে আমি অ্যালকেন থেকে বিক্রিয়া করব। এবার অ্যালকিন থেকে বিক্রিয়াটা অনেকটা হবে, এটা মনে রাখতে হবে, এটা হবে মোটামুটি মার্কোনিকভ নিয়মে। আমি চাইলে অ্যান্টি মার্কোনিকভ নিয়মেও করতে পারি, কিন্তু সেটা করতে গেলে আমার ওখানে বিক্রিয়ক চেঞ্জ করতে দিতে হবে বা পারক্সাইড যোগ করতে হবে। কিন্তু তার আগে আসি যে আমরা যদি হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, হ্যালোজেন হচ্ছে কম্পারেটিভলি কম তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেন হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক এবং হ্যালোজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। তো আপনার এখানের মধ্যে আমরা সবসময় জানি যেখানে হাইড্রোজেন বেশি আছে, মার্কোনিকভ সূত্র অনুসারে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন কম আছে বা সেখানে হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে। প্রোপিনের সঙ্গে HBr হলে আমার মার্কোনিকভ সূত্র অনুসারে এটা হওয়ার কথা। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমার মার্কোনিকভ সূত্র বলে তেলে মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে। কিন্তু আমার যদি কোনো কারণে 2 ব্রোমোপ্রোপেন না হয়, আমার 1 ব্রোমোপ্রোপেন দরকার হয়, আমার কোনো বিক্রিয়া এটা দরকার হয়, তখন আমার যেটা করতে হবে এখানে পারক্সাইড মিশাতে হবে। এই বিক্রিয়াটা হবে কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে, এবং এই বিক্রিয়াটা হবে ফ্রি রেডিক্যাল সৃষ্টির মাধ্যমে। এই এতটুকু জানাই আমাদের জন্য দরকার। এবং অ্যালকিন থেকে তৈরি করাটা কম্পারেটিভলি ইজিয়ার, এটাকে আমরা বলতে পারি এইটা কম্পারেটিভলি ইজিয়ার। সো এরপর আসছে পরীক্ষাগারে অ্যালকাইল হ্যালাইড। এখন কথা হচ্ছে পরীক্ষাগারে ইন্ডাস্ট্রি লেভেলে বলি, ইন্ডাস্ট্রি লেভেলে বুঝাই যে ইন্ডাস্ট্রি বা কেমিক্যালি বলতে গেলে যতটুকু ধরনের সম্ভাব্য ভাবে তৈরি করা যায় আমরা শুরুতে দেখাচ্ছি। ইন্ডাস্ট্রি লেভেলে আমরা সেটাই করি যেটা হচ্ছে করাটা সহজ বা চিপ। পরীক্ষাগার এটা চিপ না হলো যেটা স্মল স্কেলে করতে পারি। ইন্ডাস্ট্রিতে আমরা করব যখন লার্জ স্কেলে করব, আর পরীক্ষাগারে করব যখন আমরা স্মল স্কেলে বা ছোট পরিসরে কাজটা করব। তো পরীক্ষাগারে আমরা মিথানল, লোহিত ফসফরাস ও আয়োডিনের বিক্রিয়ায় আয়োডোমিথেন প্রস্তুত করতে পারি। তা করার জন্য দুইটা ধাপ। প্রথমে হচ্ছে আমরা ট্রাই আয়োডাইড তৈরি করব। ট্রাই আয়োডাইড বা ট্রাই হ্যালাইডকে আমরা বলেছিলাম যে বিক্রিয়া করলে কি করবে, আগে সে ফসফরাস এই অ্যাসিডটা তৈরি করবে, এবং এখানে আমাদের মনে রাখছে আমাদের 3টা ওয়েজ আছে, সবসময় মনে রাখবো। তো
এই ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে রেড ফসফরাস ইউজ করতে হবে সবসময়, কারণ এই বিক্রিয়াতে রেড ফসফরাস আমরা ল্যাবে করবো। তো সোজা বাংলায় যেটা উপায়টা হচ্ছে, মনে রাখার উপায়টা কি, সেটা হচ্ছে আপনাকে টেস্ট টিউবের মধ্যে রেড ফসফরাস দিতে হবে। রেড ফসফরাস একটু দামি একটা বস্তু, ওখার মধ্যে আয়োডিন মেশাতে হবে, ট্রায়ালট হবে, মিশিয়ে এখানের মধ্যে তৈরি হবে। তৈরি হওয়ার পর আপনি তাকে অ্যালকোহলের সলিউশন অ্যাড করবেন। সলিউশন অ্যাড করার পর দেখা যাবে এখানের মধ্যে আপনার ডিজায়ার্ড অ্যালকাইল আয়োডাইডটা তৈরি হয়ে গেছে। সেটা পরীক্ষকের প্রস্তুতি, কিন্তু মনে রাখতে হবে এই পদ্ধতিটা একটু এক্সপেন্সিভ এবং লার্জ স্কেলে করার জন্য কোনোভাবেই সুটেবল না। তো অ্যালকাইল হ্যালাইডে গেল। অ্যারাইল হ্যালাইডের মধ্যে পার্থক্য কি? অ্যারাইল হ্যালাইড হচ্ছে আপনার ফিনাইল মূলক থাকবে, রাইট? তো অ্যারাইল হ্যালাইড প্রস্তুতির ক্ষেত্রে আমাকে লুইস অ্যাসিড ব্যবহার করতে হবে। লুইস অ্যাসিড হচ্ছে যাদের লোন পেয়ার ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। এতে কেন ক্ষমতা আছে? কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড যদি দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার চারপাশে কয়টা ইলেকট্রন আছে? অ্যালুমিনিয়ামে 3টা ইলেকট্রন, ক্লোরাইডে 3টা ইলেকট্রন, টোটাল আমার 6টা ইলেকট্রন আছে, রাইট? তো যেহেতু আমার 6টা ইলেকট্রন আছে, তার মানে অষ্টক পূর্ণ হয় নাই, আমাদের এখানে অষ্টক অসম্পূর্ণ আছে, রাইট? যেহেতু আমার অষ্টক অসম্পূর্ণ আছে, তাহলে আমি সহজে বলে দিতে পারি যে এখানে আমাদের ইলেকট্রনের ঘাটতি আছে। যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং এটার মধ্যে 80 ডিগ্রি তাপমাত্রা দিতে হয়, কারণ এটা মোটামুটি হাই তাপমাত্রা দিতে হয়। তাকে যদি আমি লুইস অ্যাসিড প্রভাবকের সাথে বিক্রিয়া করাই ক্লোরিন বা ব্রোমাইনের, সেটা প্রথমত সে একটা তৈরি করবে। এটা হচ্ছে মূলত একটা ইলেকট্রোফাইল সৃষ্টির প্রক্রিয়া। কি সৃষ্টি করব আমরা? একটা ইলেকট্রোফাইল সৃষ্টি করব। ইলেকট্রোফাইল সৃষ্টি করার পরবর্তীতে প্রথম ধাপ হচ্ছে এটা ইলেকট্রোফাইল সৃষ্টি করব। ইলেকট্রোফাইলটা প্রতিস্থাপন বিক্রিয়া করে হাইড্রোজেনকে সরাই দিবে এবং আমার অ্যারাইল হ্যালাইড তৈরি করবে। তো আমাদের প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে ফরমেশন অফ ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল তৈরি করে ফেললে সেটা হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে, এবং ইলেকট্রোফাইলটা তৈরি করা আপনার ফরমেশন করা হচ্ছে একটা লুইস অ্যাসিডের সাহায্যে। লুইস অ্যাসিড হচ্ছে তারাই যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে বা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমি বাংলাটাও লিখে দিচ্ছি, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলতেছি লুইস অ্যাসিড ইকুয়ালস টু যারা মুক্তজোড় গ্রহণ করতে পারে। তো এই ক্ষেত্রে একইভাবে ব্রোমিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোফাইল তৈরি হয়েছে। ইলেকট্রোফাইল তৈরি হওয়ার পর ব্যাপারটা কি? এরপর হচ্ছে সরাসরি প্রতিস্থাপন বিক্রিয়া। তো হ্যালোজেনেশন সরাসরি এটা কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে লুইস অ্যাসিড দরকার হয়, এটা মোটামুটি ভালো লেভেলের তাপমাত্রা লাগে আমার বিক্রিয়াটাকে ইনিশিয়েট করার জন্য। এই বিষয় বা এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। উদাহরণ আমরা দেখতে পাচ্ছেন ফেরিক ক্লোরাইড, একটা লুইস অ্যাসিড, এবং এখানে আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমি ক্লোরোবেনজিন তৈরি করতে পারতেছি। ডায়োজোনিয়াম লবণের বিয়োজন দ্বারা আমরা সৃষ্টি করতে পারি। এখন ডায়োজোনিয়াম লবণ কাকে বলে? এটা হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ডায়োজোনিয়াম লবণ বলতে আমি কি বুঝবো? অ্যাজো শব্দটা আসছে আপনার নাইট্রোজেন থেকে। তাহলে ডায়াজো কি? ডায়াজো মানে তার মধ্যে 2টা নাইট্রোজেন বা 2টা নাইট্রোজেন আছে। আমরা সব সময় জানি কেমিস্ট্রিতে আম শব্দ মানে বোঝায় পজিটিভ আয়ন। আমরা দেখতে পারি যে অ্যামোনিয়াম, এটার নামটা কি? এটা হবে অ্যামোনিয়াম, রাইট? তো আম তখন দেখি যে পজিটিভ র্যাডিক্যালের ক্ষেত্রে আম শব্দটা নরমালি আসে কেমিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি নামকরণের নীতি অনুসারে এখানে আমটা আসে। তো ডায়াজোনিয়াম মানে কি? এখানে 2টা নাইট্রোজেন আছে এবং এটা পজিটিভলি চার্জ। আমরা কিন্তু দেখতে পারতেছি এখানের মধ্যে যদি 2টা নাইট্রোজেন আছে পজিটিভ চার্জ, তাকে বলা হয় ডায়োজোনিয়াম ক্লোরাইড। এখানে যে বিক্রিয়াটা করবে এই বিক্রিয়াটাকে বলা হয় স্যান্ডমেয়ার বিক্রিয়া, এবং আমাদের ভর্তি পরীক্ষার জন্য বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট সব ভর্তি পরীক্ষার জন্য আপনার ডিউ এক্সামের জন্য সহ আপনার এই স্যান্ডমেয়ার বিক্রিয়াটা অনেক অনেক বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডায়োজোনিয়াম লবণের ক্ষেত্রে আমি যে অ্যালকাইল হ্যালাইডটা দরকার আমার সেই অনুযায়ী বিক্রিয়ক দরকার। ধরা যাক আমার দরকার অ্যালকাইল ক্লোরাইড, তাহলে আমার বিক্রিয়ক হবে কপার, ওই হ্যালাইডের কপার লবণ, এর পাশাপাশি ওইটার হ্যালো অ্যাসিড। একইভাবে আমার যদি অ্যারাইল ব্রোমাইড দরকার, আমার বিক্রিয়ক হবে কপার ব্রোমাইড এবং ব্রোমিনের অ্যাসিড। তো এটা হচ্ছে আমার স্যান্ডমেয়ার বিক্রিয়ার প্রথম শর্ত। আমি তার কপার লবণটা নিব সেই হ্যালোজেনের, এবং আমি
ওখানের মধ্যে সেই অ্যাসিডটাই দিব যার মধ্যে সে ক্লোরাইডটা আছে। একমাত্র এক্সটেনশন হচ্ছে আমরা যদি আয়োডাইড তৈরি করতে চাই কেবল পটাশিয়াম আয়োডাইড দিলে সেটা হয়ে যাবে, পটাশিয়াম আয়োডাইডের সাথে উত্তপ্ত করলে এটা হয়ে যাবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেটা ঘটতেছে সেটা হচ্ছে কপার লবণ দিব এবং সেটার HCl দিব, সাথে HCl দিব, কপার ব্রোমাইড দিলে তার সাথে দিব HBr। এবং এই বিক্রিয়াটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনার প্রায় পরীক্ষা আসে যে স্যান্ডমেয়ার রিঅ্যাকশন লিখো, রাইট স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। তো স্যান্ডমেয়ার রিঅ্যাকশনে এটা আপনার পরীক্ষার জন্য মনে রাখবেন। আপনি এটা পড়ে গেলে আপনি যদি 6টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এক্সাম দেন তাহলে যে কোনো একটাই আপনার এই বিক্রিয়াটা আসে। তো আমরা এখন দেখলাম এবং বিভিন্ন অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার মাঝে মাঝে আসে। এটা আপনার একটু পুরনো বইয়ের সিলেবাস, পুরনো বইতে এটা আছে। পুরনো বইয়ের কিছু কিছু টপিক আমাদের মাঝে মাঝে একটা দুটো এক্সামে আসে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি কয়েকটা প্রশ্ন করলাম। প্রথম জিনিসটা হচ্ছে অদাহ্য, উদ্দায়ী ও ঘন হওয়ার পূর্ণ হ্যালোজেনযুক্ত অ্যালকেন, ফুললি হাইড্রোজেন অ্যালকেন। যেমন কিছু জিনিস অগ্নি নির্বাপক হিসেবে ইউজ করা, মানে কোথাও আগুন লাগলো আমরা এখানে মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড দিতে পারি বা ডাইব্রোমো ফ্লোরো ক্লোরো। তো এখন এখানে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা অগ্নি নির্বাপক হিসেবে বেশ ভালো এফেক্টিভ, আমরা অনেকদিন ধরে এটা ব্যবহার করতেছি। সেকেন্ড ইউজ হচ্ছে তৈলাক্ত পদার্থ দ্রবীভূতকরণ। আমরা তৈলাক্ত পদার্থ হচ্ছে এটা নন পোলার এন্টিটি, এবং নন পোলার এন্টিটিকে আমরা নন পোলার কোনো কিছু দিয়ে তাকে সরাতে হবে। এবং আমাদের অন্যান্য বস্তু দিয়ে যতটা সহজে যায় দ্রাবক নিষ্কাশন করার জন্য আপনার বিভিন্ন অ্যালকাইল হ্যালাইড অনেক কাজে আসে। কিন্তু মনে রাখতে হবে এটা ডিরেক্ট অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকাইল হ্যালাইড। মানে একবার অ্যালকাইল হ্যালাইড তৈরি করার পর তাকে প্রতিস্থাপিত করার পর যে অনেকগুলো যৌগ পাই তারা মূলত আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল ইউজে কাজে আসে। যেমন এখানে দেখছেন ডাইক্লোরোমিথেন, এটা কিন্তু আমার অ্যালকাইল হ্যালাইডকে আবার প্রতিস্থাপন করার পর সেটা তৈরি হচ্ছে। এটাও কিন্তু একইভাবে প্রতিস্থাপনের ফল, এটাও কিন্তু একসাথে প্রতিস্থাপনের ফল। এবং আমরা দেখতে পাচ্ছি এর নানা ধরনের ব্যবহার আছে। আমার দ্রাবক নিষ্কাশন, পেইন্ট ও বার্নিশ তৈরি করতে আমরা এটা অনেকভাবে কাজে লাগে। ড্রাই ওয়াশের জন্য আমরা 1,2-ডাইক্লোরোইথিন ব্যবহার করি, এটা মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউতে আসে। এর বারিকডান্ডা ওয়েস্ট্রোসল, বুয়েট ভর্তি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় আপনার ওয়েস্ট্রোসলের সংকেত আসে। তো ওয়েস্ট্রোসলের সংকেত কি 1,1,2-ডাইক্লোরোইথিন, এটা মাঝে মাঝে বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসে। আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা রিক্যাপ করি যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন 4 প্রকার। এক প্রকার হলো সংযোজন, আর প্রকার হলো প্রতিস্থাপন, আর প্রকার হলো অপসারণ, এবং সর্বশেষ হলো পুনর্বিন্যাস বা সমানুকরণ। আমরা এই পরের টপিকে আমরা বিভিন্ন বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো। তো আমরা মোটামুটি ভাবে 4 ধরনের বিক্রিয়ার কথা বলছি। তো আমরা এখন মার্কোনিকভ নীতি নিয়ে পড়াশোনা করব, এবং এই বিক্রিয়াটা হলো অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। এটা হলো একটা অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। তো এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, মার্কোনিকভ নীতি আসলে কি বলে। আমি এর আগে একটু করে অল্প করে বলছি, আমরা এখন একটু বিস্তারিত বলবো। মার্কোনিকভ নীতি আর কিছুই না, মার্কোনিকভ নীতিকে বলে হয় তেলে মাথায় তেল দেওয়া। তেলে মাথায় তেল দেওয়া মানে কি? তেলে মাথায় তেল দেওয়া যার বেশি আছে তাকে অলরেডি বেশি দেওয়া। তো আমরা ইন জেনারেল সেন্সে দেখতেছি এখানের মধ্যে আমার হাইড্রোজেনও আছে, ব্রোমিনও আছে। তো হাইড্রোজেন রিলেটিভলি পজিটিভ, ব্রোমিন রিলেটিভলি নেগেটিভ। তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা কম। আমরা দেখতে পাচ্ছি যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাওয়ার প্রবণতা বেশি, 90% কেসে হাইড্রোজেন ওখানে যায়। আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিন যায়। তার মানে তেলে মাথায় আমরা তেল দিচ্ছি। তো এইখানে যে জিনিসটা বোঝার দরকার, এখানে অনেকেই বিষয়টা বুঝে না, জাস্ট মনে করে বেশি হাইড্রোজেনে হাইড্রোজেন যাবে, বেশি কম হাইড্রোজেনে তোমার ব্রোমিন যাবে। কিন্তু এইখানে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে এটা কোন মেকানিজমে চলে। প্রথম কথা, এটার মেকানিজম হলো কার্বোক্যাটায়ন মেকানিজম। মানে এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে মোটামুটি ভাবে এই বিক্রিয়াটা ঘটে। কিন্তু এখানে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, এটা কেবল হাইড্রোজেন যুক্ত হওয়া না। এখানে হচ্ছে এটার মূল নিয়ম হচ্ছে বেশি হাইড্রোজেনে কম ইলেকট্রোনেগেটিভ যাবে, আর কম হাইড্রোজেনে বেশি ইলেকট্রোনেগেটিভ। শর্ট করে লিখলাম। তো মোট কথাটা কি? মূল কথা হচ্ছে এখানে আমার বেশি হাইড্রোজেন আছে, ধরা যাক এটা HBr না, ধরা যাক এটা হতো FBr। FBr হলে কি হতো? ফ্লোরিন আর ব্রোমিন দেখে মনে হতো হাই হাই দুইটা তো নেগেটিভ হবে, কিন্তু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিনের চেয়ে বেশি। তো ফ্লোরিন তুলনামূলকভাবে বেশি তড়িৎ ঋণাত্মক, ব্রোমিন তুলনামূলকভাবে পজিটিভ।
তাহলে এই ক্ষেত্রে ব্রোমিন কোথায় যাবে? এই ক্ষেত্রে ব্রোমিন যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে, এই ক্ষেত্রে ফ্লোরিন যাবে যেখানে হাইড্রোজেন কম আছে। তো এটা বোঝায় যে বেশি হাইড্রোজেনে কম তড়িৎ ঋণাত্মক মৌল যাবে এবং কম হাইড্রোজেনে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যাবে। এবং এটাই হলো মার্কোনিকভ নীতির মূল বৈশিষ্ট্য। আপনার অ্যাডমিশনে প্রশ্ন আনসার করার জন্য এতটুকু জানলেই হবে, কিন্তু আমরা যদি আগ্রহ বেশি থাকে আমরা আরেকটু ডিটেইল একটা জিনিস নিয়ে পড়তেছি, সেটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি। অ্যান্টি মার্কোনিকভ দুটাতেই সমান, কিন্তু অ্যান্টি মার্কোনিকভ আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করতেছি, যেটা হলো পারক্সাইড। এবং পারক্সাইড অ্যাড করলে আগের মেকানিজম ছিল কার্বোক্যাটায়ন মেকানিজম, এখনের মেকানিজমটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজম। আর এখানে কমপ্লিটলি উল্টাটা হবে, বেশি হাইড্রোজেনে যাবে কম তড়িৎ ঋণাত্মক, কম হাইড্রোজেনে যাবে বেশি হাইড্রোজেনে যাবে বেশি তড়িৎ ঋণাত্মক, কম হাইড্রোজেনে যাবে কম তড়িৎ ঋণাত্মক। এখানে তেলে মাথায় তেল দেওয়ার উল্টাটা ঘটতেছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যে একদম ঘটে না তা না, কিন্তু একটা মিশ্রণে যদি 1000টা থাকে এটা, তার মধ্যে কেবল একটা হবে এটা। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু এর আগের ক্ষেত্রে যেটা ছিল যে মার্কোনিকভের ক্ষেত্রে ছিল যে প্রতি 100টার মধ্যে 10টা হবে ওইটা, আর এখানে প্রতি 1000টার মধ্যে একটা। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার যে আমার পারক্সাইড দিলে খুবই পাওয়ারফুল একটা চেঞ্জ ঘটে। পারক্সাইডের ক্ষেত্রে মেকানিজম হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। এবং একইভাবে এখানে যদি মিশ্রণটা HBr না হয়ে FBr হতো, তাহলে ফ্লোরিন যেত কোথায়? আপনারা ঠিকই বুঝতে পারতেছেন, ফ্লোরিন যেত আপনার হাইড্রোজেনের সাথে, আর ব্রোমিন যেত কম হাইড্রোজেনের সাথে। তো এই বিষয়টাই আপনাদেরকে বোঝার দরকার, কারণ ফ্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, বেশি তড়িৎ ঋণাত্মক যাবে বেশি হাইড্রোজেনের সাথে, কম তড়িৎ ঋণাত্মক যাবে কম হাইড্রোজেনের সাথে। এটা হলো উল্টাটা, মানে আপনার মার্কোনিকভের উল্টা নীতি। এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়ে থাকে। এবং আপনাদের পরীক্ষার জন্য মেকানিজম গুরুত্বপূর্ণ না হলেও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোথায় কোনটা যুক্ত হচ্ছে। এবং প্রায় সময় প্রশ্ন আসে, FBr দিয়ে প্রশ্ন আসতে পারে, ClBr দিয়ে প্রশ্ন আসতে পারে। আপনাদের তড়িৎ ঋণাত্মকতা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, কার তড়িৎ ঋণাত্মকতা কার থেকে বেশি, তখন আপনি এটা খুবই সহজে আনসার করতে পারবেন। এখন মার্কোনিকভের নীতি তো ছিল ফ্রি রেডিক্যাল মেকানিজম, কিন্তু এই নীতিটা একটু ক্লিয়ারলি যদি বুঝতে চান জিনিসটা খুবই সহজ। দেখেন, অ্যান্টি মার্কোনিকভ নীতি বলতেছে যে আমার এখানে পারক্সাইড কি, দুইটা অক্সিজেন আছে, এই পারক্সাইডে ফ্রি রেডিক্যাল থাকে। এটা যখন আমরা HBr এর সাথে তৈরি করে সেটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে, এবং এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটার রিঅ্যাকশনটা এরকম ঘটে। এবং আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়ার মেকানিজম যদি ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে, আপনার এখানে কিন্তু সবার আগে তুলনামূলক নেগেটিভ জিনিসে তাকে অ্যাটাক করতেছে। এবং অ্যাটাক করার ফলে যেটা ঘটে, আমরা যেহেতু জানি যখন সে এই মেকানিজমে যাবে তখন সে কিভাবে থাকবে, ফ্রি রেডিক্যালটা কিভাবে থাকবে, যখন সে এইভাবে যাবে তখন সে ফ্রি রেডিক্যালটা কিভাবে থাকবে, সেটা দিয়ে আসলে আমাদের পুরো প্রক্রিয়াটা বুঝতে হবে। এখানে জিনিসটা একটু বোঝা দরকার, সেটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি। তো বিষয়টা ক্লিয়ার করতে গেলে আমি একটু ইলাবোরেট ভাবে দেখাই বিষয়টা। ধরা যাক আমার দুইটা কেসকে আমি আলাদা করে করে দেখতেছি। তো ধরা যাক CH3 CH ডাবল বন্ড CH2 আমার ফ্রি রেডিক্যালটা এখানে অ্যাটাক করবে। তো এখানে ফ্রি রেডিক্যালটা যদি অ্যাটাক করে, এখানের মধ্যে তার এই বন্ধনের মধ্যে CH ডাবল বন্ড CH2 এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, রাইট? তো ফ্রি রেডিক্যালটা এটার সাথে যদি যুক্ত হয়, তখন এখানে যে ইলেকট্রনগুলোর এখান থেকে একটা এখানে চলে আসবে। তো যার ফলে যেটা ঘটবে, আমার কিন্তু ফ্রি রেডিক্যালটা তৈরি হবে পাশের কার্বনে, কারণ এখানের মধ্যে আসলে তাহলে বন্ড ব্যালেন্স করার জন্য আমরা যদি বুঝতে পারি ফ্রি রেডিক্যালটা তৈরি হবে পাশের কার্বনে। আমরা যদি বিপরীত কেসে চিন্তা করি, যে অ্যান্টি মার্কোনিকভের মতো চিন্তা করব, মানে যেটা কম তৈরি হয় সেটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে যদি আমরা দেখি যে আমাদের CH ডাবল বন্ডের এটা যেটা আমি দুইটা টাইপ ভাবে দেখাচ্ছি, আমার একটু সমস্যা হচ্ছে, এইটা দুইটা আলাদা হবে। আচ্ছা, তো এখন আমার যদি ব্রোমিনটা কি এটাকে অ্যাটাক করে, মানে আমার ব্রোমিন এখানে কি যুক্ত হবে, ব্রোমিন ফ্রি র্যাডিক্যালটা আমি আবার রিপিট করি, ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল, তাহলে দেখেন যে CH3 CH এবং এখানের মধ্যে আমার ব্রোমিনটা যাচ্ছে
ওই দুটো ইলেকট্রন এখানে চলে আসলো এবং এখানের মধ্যে ফ্রি রেডিক্যাল তৈরি হলো। খেয়াল করে দেখেন এটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এবং এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখন মাথায় রাখতে হবে এখানে কিন্তু পাশের কার্বনে তৈরি হচ্ছে, যেখানে যুক্ত হচ্ছে সেখানে হচ্ছে না। এই জিনিসটা অনেকে ভুল করে, অনেকে ফার্স্টে দিয়ে পরীক্ষায় আনসার করতে গিয়ে ফ্রি রেডিক্যালটা এখানে তৈরি করে ফেলে। এটা একটা ভুল, তাই আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল স্থিতিশীলতা 1 ডিগ্রির চেয়ে বেশি, তাই এটা হওয়ার প্রবণতা তার বেশি। তাই তার স্পেশাল মেকানিজমের জন্য আমার এই বিক্রিয়াটা ঠিক এভাবে হবে। সো অ্যান্টি মার্কনিকম মেকানিজমটা মাঝে মাঝে পরীক্ষায় অনেক আসে, যেহেতু এইচএসসি তে খুব একটা বেশি আলোচনা করা হয়ে থাকে না মেকানিজমটা নিয়ে, প্রশ্ন তেমন একটা আসে না। তো অ্যাডমিশনের জন্য এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমার অনেক সময় অ্যান্টি মার্কনিকম এই জন্য লাগে যে আমাকে নর্মালি বিক্রিয়াটা উল্টাটা হওয়ার কথা ছিল, কিন্তু আমার এমন পজিশনে হ্যালোজেন দরকার যেটা হচ্ছে কেবল অ্যান্টি মার্কনিকম দিয়ে সম্ভব। তো এই নীতিটা আমার অনেক সময় পারস্পরিক রূপান্তর এর কিছু স্পেসিফিক কম্পাউন্ড তৈরি করতে আমার এটা অনেক অনেক বেশি কাজে লাগবে। তো এখন আমরা তো থিওরি পড়লাম, এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে যাব। আমরা এখন অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল হাইড্রোজেন হ্যালাইড যুক্ত করছি, আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো। খুবই সিম্পল, আমরা এই বিক্রিয়াটা এর আগেও দেখছি। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড বানাবো সেটা অনেক সময় এটার অ্যালকোহলের ডিগ্রির উপর অনেকাংশে নির্ভর করে, এবং অ্যালকোহলের ডিগ্রি যত বাড়াবো বিক্রিয়ার ক্রমটা তত বাড়বে। কিন্তু কেন বাড়বে ওইটা আমরা এইচএসসি লেভেলে পড়ছি, কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে মেকানিজম আমরা যাব কেন বিক্রিয়ার ক্রমটা এরকম হবে। তো সেটাতে যাওয়ার আগে আমরা একটা নীতি নিয়ে পড়বো, যে নীতিটা আমাদের এইচএসসি সিলেবাসে একটু কম পড়ানো হয়ে থাকে, তাই আমরা এই নীতিটাকে এখন একটু করে পড়াচ্ছি। আমরা আপাতত কি কি নীতি পড়লাম, আমরা মার্কনিকভ পড়ছি, অ্যান্টি মার্কনিকভ পড়ছি, সাইজের নীতিটা আমাদের খুব বেশি পড়ানো হয়ে থাকে না, তাই আমি চাচ্ছিলাম এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়াতে। তো শুরু করব আমরা সাইজের নীতি। এখানে সাইজের নীতির যেমন আমার মার্কনিকভ ছিল তেলে মাথায় তেল দেওয়া, সাইজের নীতির আরেকটাও নাম হচ্ছে বিটা হাইড্রোজেন অপসারণ ঘটবে। এবং বিটা হাইড্রোজেন অপসারণ ঘটলে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখান থেকে হবে না, কম থেকে হবে। আমাদের কেমিস্ট্রিটা অনেক সময় হচ্ছে রবিনহুডের উল্টাটা, মানে এখানে আনফেয়ার সিস্টেম। যার বেশি আছে তাকে আরো বেশি দেওয়া হয়, যার কম আছে তার থেকে আরো বেশি টেনে নেওয়া হয়। এখন বিটা হাইড্রোজেন কাকে বলবো, আমার কার্বনের সাথে যদি যেটার সাথে আমার কার্যকরী মূলকটা যুক্ত থাকে, এই ক্ষেত্রে এটা হ্যালোজেন, তার সাথে যে কার্বনের সাথে যুক্ত তাকে আমরা বলবো আলফা কার্বন, তার পাশের কার্বনকে বলবো বিটা কার্বন, তার পাশের কার্বনকে বলবো গামা কার্বন। তো আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে তারা হচ্ছে আলফা হাইড্রোজেন, বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে তারা হলো বিটা হাইড্রোজেন। এই বিষয়টা আমরা ক্লিয়ার। এই এক্সাম্পলে দেখি, যদি স্পেসিফিক্যালি দেখি, আমার হ্যালোজেনটা যুক্ত আছে এই কার্বনে, তাই এটা হলো আমার আলফা হাইড্রোজেন, এই তিনটা হলো আমার বিটা হাইড্রোজেন, এটাও কিন্তু আমার বিটা হাইড্রোজেন। এখানে যে বিষয়টা আমি বলছি, সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে, যার কম তার থেকে আমি আরো কেড়ে কেড়ে নিব। তাহলে এখানের মধ্যে বিটা হাইড্রোজেন এটাও আছে, এটাও আছে, আবার এটাও আছে। কার থেকে নিব আমি? অবশ্যই যার কম আছে তার থেকে আরো কেড়ে নিব। তার মানে আমার এই হাইড্রোজেনটা অপসারণ হবে, এটা অক্ষত থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা হলো 80% কেসে। বাকি কেসটা হলো আমার মাইনর প্রোডাক্ট। তো এখানে দেখতেছেন আমার হাইড্রোজেনটা অপসারণ হয়েছে মূলত এখান থেকে। তো এটাই হলো বিটা অপসারণ নীতির মূল নীতি, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপসারণের যার কম আছে তার থেকে আরো টেনে নিয়ে যাবো। এটা একটা মার্কনিকভের মধ্যে চিন্তা করতে পারবেন, যার বেশি আছে তাকে আপনি আরো বেশি দিচ্ছেন, যার কম আছে তার থেকে আপনি আরো টেনে নিয়ে নিচ্ছেন। তো খুবই আমরা বলতে পারি এটা হলো একটা আনফেয়ার সিস্টেম। তো এখন আমি একটা তুলনামূলক আলোচনা করতে চাই, যাতে আপনাদের সবকিছু ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া থাকে তিনটা মেকানিজম নিয়ে। আমরা একটা ছক আঁকি, আমার ছকটা কোনোভাবে অ্যাকুরেট হবে না, তাও মোটামুটি ভাবে এটা ছক। প্রথমে হচ্ছে মার্কনিকভ, আমাদের জিনিসটা নিয়ে একটু করে আলোচনা করতেছিলাম, হাতে লাগা খুবই জঘন্য। মার্কনিকভ আমি আবার বলছি কি তেলে মাথায় তেল দেওয়া, রাইট? যার বেশি আছে তাকে দিব। তো এখানে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যেমন আমরা যদি এক্সাম্পল দিই CH3CH ডাবল বন্ড CH2, তার সাথে যদি আমরা HBr যুক্ত হয় সেটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। HBr এর ক্ষেত্রে যদি আমার দেখা যাবে যে আমার কোনটা বেশি ঘটে, আমরা আগের স্লাইডে যাই, কোনটা বেশি
ঘটবে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন, এটা হচ্ছে H প্লাসটা যদি আমার যেটাতে বেশি হাইড্রোজেন তার সাথে যুক্ত হবে অবভিয়াসলি, রাইট? তো তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে CH3 এবং আমার পজিটিভ যেটা সৃষ্টি হতে হবে। তো এখানে যেটা ঘটে, আমার ব্যালেন্সিং আউটের জন্য আসলে সেই ইলেকট্রনটা কার থেকে নিতেছে, সে যেহেতু এখান থেকে নিয়ে নিচ্ছে ইলেকট্রনটা, তাহলে এখানের মধ্যে পজিটিভটা আসলে এখানে হবে, কার্বোক্যাটায়নটা এখানে সৃষ্টি হবে। তো এটার ক্ষেত্রে হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি আমার প্রথমটা আমার যদি কম হাইড্রোজেন যুক্ত তাহলে তৈরি হতো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এটার মেকানিজমটা ছিল আপনার মোটামুটি ভাবে কার্বোক্যাটায়ন বেস মেকানিজম। আপনার যদি সেকেন্ড কেসে দেখি, সেকেন্ড কেসে হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকভ। অ্যান্টি মার্কনিকভে কি ঘটে, উল্টাটা ঘটে, মানে এটার ঘটবে পুরাটা উল্টা, মার্কনিকভের উল্টা, কভের উল্টো। এবং এই ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার এখানে পারঅক্সাইড লাগবে, পারঅক্সাইড লাগবে। এবং মেকানিজমটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজম। আমরা যদি এখন সাইড জেবে যাই, সাইড জেব হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হলো পুরোপুরি এই দুইটা হলো সংযোজনের জন্য, সংযোজন বিক্রিয়ার জন্য। এবং সবার শেষে সাইড জেবটা পুরোপুরি হলো আপনার অপসারণ বিক্রিয়ার জন্য। এবং জ্যান্তেন অপসারণ না, এটা হলো আপনার বিটা অপসারণ বিক্রিয়ার জন্য। এবং এখানে হচ্ছে যার কম হাইড্রোজেন সে হাইড্রোজেন হারাবে। তো সব জায়গায় আমরা দিচ্ছি এটা আনফেয়ার সিস্টেম, একমাত্র অ্যান্টি মার্কনিকভের এখানে হচ্ছে আমার ফেয়ারনেস চলে আসতেছে। তো আমরা পারঅক্সাইডকে আমরা বলতে পারি একটা যে হচ্ছে সবার মধ্যে একটা ফেয়ার সিস্টেম তৈরি করে ফেলে। তাই আমরা অনেক সময় আমি ক্লাসে পড়াতে গেলে বলি পারঅক্সাইড হচ্ছে আমার ন্যায় বিচারের প্রতীক। সে হচ্ছে ন্যায় বিচার করে বাকি সব ক্ষেত্রে আমার কেমিস্ট্রিতে নর্মাল কেসে, মার্কনিকের ক্ষেত্রেও এবং সাইজেবের ক্ষেত্রেও এটা হচ্ছে যেটা অবিচার করতেছে, একমাত্র বিচার করতে পারে কে ভালো মতো, পারঅক্সাইড। তো এই জিনিসটা মাথায় রাখলে আপনাদের হচ্ছে এডমিশন রিলেটেড এরিয়ার প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যাবে। আমি মাঝখানে অ্যালকোহল নিয়ে দেখাইছিলাম, আমি এখানে একটু মাঝখানে মেকানিজম নিয়ে আসছি, কিন্তু আমরা অ্যালকোহলের বিক্রিয়া দেখাইছিলাম। এখন আপনাদের কাছে ব্যাপারটা হচ্ছে আমরা বিক্রিয়াটা ফার্স্টে দিয়ে দেখছি, কিন্তু এখন হচ্ছে আমরা কেন দেখছি, তার মেকানিজমটা কেন এরকম, ওইটা আমরা পড়ছি ইন্টারমিডিয়েট লেভেলে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য অ্যাডমিশনের জন্য কেন বেশি দরকার ওই বিষয়ে আমরা এখন যাব। তো আমরা কথা বলবো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যার সোজা বাংলায় একটা নাম আছে, যেটাকে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে এরকম দু ধরনের আছে, একটা হলো SN1 আর একটা হলো SN2। SN stands for substitution, তারপরে হলো নিউক্লিওফিলিক, আর লেখা কই আছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। এবং 1 আর 2 হচ্ছে যদি একটা যৌগের উপর তার বিক্রিয়ার হার নির্ভর করে তখন এটাকে বলবো SN1, আর যদি দুইটা যৌগের উপর বিক্রিয়ার হার নির্ভর করে তাকে বলবো SN2। আমরা এখানে আরেকটা কনসেপ্ট নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। ওইটা আমরা আসছি ধীরে ধীরে বলবো রেট লিমিটিং স্টেপ কাকে বলে। আমরা আগে বিক্রিয়াতে যাই। প্রথমে আমরা SN1 এর ছোট্ট উদাহরণ দিয়ে কাজ করবো। SN1 এ যাওয়ার আগে আমরা একটা খুবই সাধারণ একটা ধাপ দেখি, যে প্রথম ধাপে পোলারিটি অ্যালকাইল হ্যালাইড আয়নিতে একটা কার্বোক্যাটায়ন হ্যালাইড এবং হ্যালাইড আয়ন উৎপন্ন করে। তো আমরা যদি এরকম অ্যালকাইল হ্যালাইডের প্রথম বিক্রিয়ার দিকে চিন্তা করি, ধরা যাক আমাকে অ্যালকাইল হ্যালাইড দেওয়া হলো, তার দুটো অংশ ভাগ হয়ে গেল। প্রথম কথা হলো এখানে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো, এটা হলো একটা কার্বোক্যাটায়ন, রাইট? তো দ্বিতীয় ধাপে যেটা যায়, কার্বোক্যাটায়নটা এরপর যেটা ঘটে সেটা হচ্ছে যেটা অতি দ্রুত কেন্দ্রকোষীয় বিকরণ সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠন করে, এবং আলটিমেটলি আমার এই যৌগটাই গঠিত হচ্ছে R প্লাস Z মাইনাস। এটা হচ্ছে কেন্দ্রাকোষী বিক্রিয়ক, এটাকে বলা হয় নিউক্লিওফাইল। কেন এটাকে নিউক্লিওফাইল বলা হয় আমরা আগেই বলছি, মানে আমরা আগের লেকচারে বলছি, নিউক্লিওফাইল যারা যে পজিটিভ পছন্দ করে, সে নিজে নেগেটিভ, তাই সবাই পজিটিভ পছন্দ করবে, রাইট? তো এই ক্ষেত্রে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই R প্লাস এবং এই Z মাইনাসের
মিলে RZ তৈরি করলো। এখানে জিনিসটা বিষয় বোঝার ব্যাপার হচ্ছে সে প্রথম ধাপে জন্য কেমন আর দ্বিতীয় ধাপের জন্য কেমন। আসলে এই প্রথম ধাপটা করতে যদি ধরা যাক 60 মিনিট লাগে, তো আমি 60 মিনিট মানে এটা জাস্ট বোঝানোর স্বার্থে বললাম, পরেরটা তো করতে ধরা যাক 0.0001 মিনিট, অনেক কম সময়, রাইট? তো আলটিমেটলি রেট অফ রিঅ্যাকশনে কি ওপরে হচ্ছে উৎপাদের পরিমাণ, উৎপাদের ঘনমাত্রা, পরিমাণ না, উৎপাদের ঘনমাত্রা থাকে, উৎপাদের ঘনমাত্রা, এবং নিচে থাকে টাইম, রাইট? তাহলে আমার এই ধাপটা হচ্ছে আমার বিক্রিয়ার হারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখছে, কারণ বিক্রিয়ার হারের সূত্র কি? বিক্রিয়ার হারের সূত্র হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। এটাকে আমি একটু সুন্দর করে লিখলে হয় যে কনসেন্ট্রেশন বাই টাইম, রাইট? বিক্রিয়ার হার অনেকভাবে দেখানো যায়। তো এই টাইমটার ক্ষেত্রে কেবল এই ধাপটাই ভূমিকা পালন করতেছে। তো এই ধাপটা যেহেতু ভূমিকা পালন করতেছে, তো এখানে যে জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ধাপটাই বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে। এই ধাপের আসলে বিক্রিয়ার হারে খুব একটা প্রভাব ফেলবে না। তার মানে আমার একমাত্র এই অ্যালকাইল হ্যালাইডের ধাপটাই, মানে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রাই আমার বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে। তাহলে একমাত্র এর ঘনমাত্রা বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে, রাইট? তো কেবল এটি যদি বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা বলতে পারি কেবল একটা অণুই বা আমার বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করতেছে। তাই একে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN। যেহেতু কেবল একটা অণুর উপর নির্ভর করতেছে বা একটা যৌগের উপর নির্ভর করতেছে, তাকে আমরা বলি SN1। এবারে নিউক্লিওফিলিক কারণ আমার নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপন করতেছে। তো এই বিষয়টা বোঝা দরকার। আমাদের SN1 এর ক্ষেত্রে হচ্ছে কেবল SN1 এর ক্ষেত্রে হচ্ছে 2 ধাপে ঘটে। SN1 এর ক্ষেত্রে আমার 2 ধাপে ঘটে, এবং বিষয় যেটা হলো সেটা হচ্ছে ডিপেন্ড করে কয়টার উপর? একটি অণুর উপর, 1 মলিকুল। সো 2 ধাপে ঘটে এবং 1 মলিকুলের উপর বা ইউনিমলিকুলার কনসেন্ট্রেশনের উপর তার বিক্রিয়ার হার নির্ভর করে। এটা কেন সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি একটু আগে। সো এই বিষয়টা মানে SN1 এ যতটুকু দরকার বোঝার আমার অ্যাডমিশনের জন্য ততটুকুই। একটা ছোট উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরা যাক জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা আমি যদি অ্যালকাইল হ্যালাইডকে এভাবে বিক্রিয়া করি, তারা এভাবে বিক্রিয়া করে। তো এখন কথা হলো SN1 বিক্রিয়া কিভাবে করতেছে? SN1 বিক্রিয়া আমি আবার বলতেছি কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে আমার SN1 বিক্রিয়া হচ্ছে। তো কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে যদি SN1 বিক্রিয়া ঘটে, আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা 2 ডিগ্রির চেয়ে বেশি, 2 ডিগ্রি স্থিতিশীলতা 1 ডিগ্রির চেয়ে বেশি। তো আমার 3 ডিগ্রি SN1 করতে চাইবে, 2 ডিগ্রি মোটামুটি ভাবে করবে, 1 ডিগ্রি করতেই চাইবে না। তাহলে SN1 বিক্রিয়া ক্রম সবসময় হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। সো এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট এই দ্বিতীয় ধাপের উপর আমার বিক্রিয়ার হারে এটা কয়েক মিলি সেকেন্ড বা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম ধাপটা করতেই সময় লাগছে। তো এই ধাপটা হলো আমার আগের মতো ব্যাখ্যা করে যেভাবে করছি, এই ধাপকে আমি বলতে পারি রেট লিমিটিং স্টেপ। এই জিনিসটা মাঝে মাঝে লাগে কিছু ভর্তি পরীক্ষায় কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আনসার করার জন্য এই জিনিসটা লাগতে পারে। তাই এই জিনিসটা একটু বিস্তারিত দেখিয়েছে। এটা আমি আগে বলছি যে আপনারা জিনিসটা পরীক্ষায় আনসার করার জন্য এটা লিখে রাখতে পারেন। এটা একটা বইয়ের ভাষায় লেখা যে প্রথম ধাপটা কেন মন্থর? কারণ আমার উচ্চ শক্তির প্রয়োজন। কেন? কারণ এই ধাপটা ভাঙতে হবে। কারণ আমার এই হেটেরোলাইটিক ফিশন করতে গেলে এখানে ফিশন যেটা করতে সেটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন। আপনারা নিশ্চয়ই জানেন হেটেরোলাইটিক ফিশন কি আর হোমোলাইটিক ফিশন কি। হেটেরোলাইটিক ফিশনের মধ্যে আমার এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। তো এটাই বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে, বাকিটা করে না। এবং এটা বিক্রিয়া হারের ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তো এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। SN2 এর ক্ষেত্রে কি ঘটবে? SN2 এর ক্ষেত্রে হচ্ছে প্রতিস্থাপনটা এক ধাপে ঘটে এবং তাদের বিক্রিয়ার মেকানিজমটা কি? আমার নিউক্লিওফাইল এসে একে অ্যাটাক করলো, আমার যাকে অ্যাটাক করার কথা তাকে অ্যাটাক করলো, এবং নিউক্লিওফাইলের ক্ষেত্রে যেখানে অ্যাটাক করলো তারা হচ্ছে অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি করলো। এই অবস্থাকে আমি বলতে পারি একটা অন্তর্বর্তী অবস্থা। তো এই অবস্থার কারণে যেটা ঘটতেছে সেটা হচ্ছে
এখানে নিউক্লিওফাইলটা অ্যাটাক করলো কিন্তু সে সম্পূর্ণভাবে তার সাথে যুক্ত হলো না, আবার এটাও কিন্তু তাকে সম্পূর্ণভাবে বন্ধন ছেড়ে গেল না, তারা তাদের মধ্যে পরস্পর সংঘর্ষ করতেছে এবং তারা ধাক্কাধাক্কি করতেছে। ধাক্কাধাক্কি করতে করতে একটা টাইমে এটা গিয়ে শক্তভাবে জড়িত হয় এবং পরবর্তীতে এই হ্যালোজেনটা বের হয়ে আসে। তো এই পুরো বিক্রিয়াটা এক ধাপে ঘটে, তাহলে মানে এটা ব্যাপারটা হলো এটা এক ধাপে ঘটে। তাহলে এটা হচ্ছে ধাপ কয়টা? ধাপ হলো এটা আমার এক ধাপে ঘটে। কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো এখানে কিন্তু আমার কয়টা অণুর উপর নির্ভরশীল। যদি এক ধাপেই ঘটে তাহলে এটাই হচ্ছে আমার রেট লিমিটিং স্টেপ, মানে এই একমাত্র এই ধাপটাই হলো আমার রেট লিমিটিং স্টেপ, রাইট? তো এই ধাপটাই যেহেতু আমার রেট লিমিটিং স্টেপ, তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে এইটার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, এটা ঘনমাত্রা নির্ভর করতেছে। তাহলে বিক্রিয়ার হার নির্ভর করতেছে আমার এর নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর এবং এই মূল যৌগের ঘনমাত্রার উপর। তাহলে টোটাল কয়টা যৌগের ঘনমাত্রার উপর বা অণুর ঘনমাত্রার উপর আমার বিক্রিয়ার হার নির্ভর করতেছে? বিক্রিয়ার হার নির্ভর করতেছে দুইটি অণুর ঘনমাত্রার উপর। ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। যেহেতু দুইটা অণুর ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, তাহলে আমরা বলতে পারি এটা প্রতিস্থাপন নিউক্লিওফাইল হিসেবে প্রতিস্থাপন ঠিক আছে, বাট এটাকে বলবো আমি SN2। এই দুইটা আসছে যে কয়টি অণুর উপর নির্ভরশীল সেটা বোঝাতে। কিন্তু এখন আমার আসতে পারে যে কোন ক্ষেত্রে হয়। ধরা যাক এখানে আমার H আর H দেখতেছি, কিন্তু ধরা যাক এখানে একটা H না হয় একটা R ছিল। এইটা যত বড় হবে তাহলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে সে তার ধরা যাক আমার 3 ডিগ্রি হলো, 2 ডিগ্রি হলো এবং 1 ডিগ্রি হলো, তিনটাকে কম্পেয়ার করতেছি। 3 ডিগ্রির জন্য আমার স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা, স্টেরিক হিন্ড্রেন্স কিন্তু অনেক অনেক হাইয়েস্ট হবে, রাইট? তো 2 ডিগ্রি ক্ষেত্রে একটু কমবে, রাইট? তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যত আরমূলক হবে, মানে আরমূলকটা যত বড় হবে তত সে তাকে বাধা দিবে, তাকে সংঘর্ষ করতে বাধা দিবে। যত সংঘর্ষ করতে বাধা দিচ্ছে তাহলে তার বিক্রিয়া হতেও দেরি হবে। তাহলে তার স্টেরিক হিন্ড্রেন্সের কারণে বিক্রিয়ার হার কমে যেতে পারে। সো দেখা যাবে 1 ডিগ্রি যতটা সহজে বিক্রিয়া করে 2 ডিগ্রি ততটা করে না, 3 ডিগ্রি অনেক কষ্ট হয় করতে, এবং এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার স্থানিক বাধার উপর বা স্টেরিক হিন্ড্রেন্সের উপর। তো বিক্রিয়া ক্রম যেটা ছিল SN1 এর ক্ষেত্রে সেটা কিন্তু SN2 তে উল্টাই গেছে। তো এখানে একটা জিনিস বোঝার দরকার, সেটা হচ্ছে 3 ডিগ্রি সবসময় নরমাল SN1 করে, 1 ডিগ্রি সবসময় SN2 করে, 2 ডিগ্রি যে কোনোটাই করতে পারে, সেটা নির্ভর করে তাদের দ্রাবকের উপর। তো এই বিষয়টা একটু হায়ার স্টাডি লেভেলে মানে মনে রাখলে আমাদের জিনিসটা লাগবে। তাহলে আমি যদি আবার রিভিউ করি যে এখানে জিনিসটা এক্সাম্পল, যে এইখানের মধ্যে কি হলো, আমার নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করলো, একটা অন্তর্বর্তী অবস্থান সৃষ্টি হলো, অবস্থান্তর অবস্থা সৃষ্টি হলো, এবং ওখান থেকে পরবর্তীতে এই যৌগটা সৃষ্টি হলো, আমাদের এই যৌগটা সৃষ্টি হলো। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই পুরোটা হচ্ছে স্থানিক বাধার উপর নির্ভরশীল, 1 ডিগ্রি 2 ডিগ্রি ক্রম। তো আমরা যেটা মনে রাখবো, আবার বলি, 3 ডিগ্রি সবসময় আমার SN1 করবে, 1 ডিগ্রি সবসময় SN2 করবে, কিন্তু 2 ডিগ্রি আমার SN1 SN2 দুটাই করে নরমালি, কিন্তু এটা ডিপেন্ড করে তার দ্রাবকের উপর বা তাকে বিক্রিয়কটা কিভাবে করতেছি বা বিক্রিয়কের ঘনমাত্রা কেমন বা দ্রাবক কোনটা ব্যবহার করতেছি। সো এটা অনেকটা ডিপেন্ড করে দ্রাবকের উপর নির্ভরশীল। এখন আমরা যে পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। সো ব্যাপারটা কি, তো আপনাকে ধরা যাক একটা টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউব দেওয়া হলে আপনাকে বলা হলো এর মধ্যে কি অ্যালকাইল হ্যালাইড আছে কি নাই। আপনি চিন্তা করতেছেন এর মধ্যে অ্যালকাইল হ্যালাইড আছে কি নাই, এটা বের করার জন্য কি বিক্রিয়া, কোনো বৈশিষ্ট্যপূর্ণ কোনো বস্তু তৈরি হবে বা কোনো বিশেষ পদক্ষেপ তৈরি হবে, কোনো বিশেষ রঙের কিছু তৈরি হবে, তাহলেই একমাত্র আপনি অ্যালকাইল হ্যালাইড আছে কি না সেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন, রাইট? সো আপনি সেটা কিভাবে করতে পারেন? সো প্রথম কথা হলো অ্যালকাইল হ্যালাইডকে শনাক্তকরণ করার জন্য প্রথম পরীক্ষা হলো আপনি তাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সিলভার নাইট্রেট দ্রবণে তারা পরীক্ষা করতে পারেন। প্রথমে আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবেন, এখানের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে এখানে অ্যালকোহল তৈরি হলো, এবং পরে যোগ করার পরে আপনার এখানে কি হলো, এখানের মধ্যে সোডিয়াম হাইলাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার হাইলাইডের
বর্ণের অদক্ষেপ পড়লো। এবং যে জিনিসটা মাথায় রাখতে হবে, আহ এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো সিলভার ফ্লোরাইড যে বর্ণ দিবে, সিলভার ক্লোরাইড সে বর্ণ দিবে না, সিলভার আয়োডাইডও সে বর্ণ, ব্রোমাইড সে বর্ণ দিবে না, এবং সিলভার আয়োডাইড ব্রোমাইড একই বর্ণ দিবে না, এবং সিলভার আয়োডাইড একই বর্ণ দিবে না। সো এখানে হচ্ছে প্রত্যেকটা হ্যালোজেনের জন্য আলাদা আলাদা ধরনের বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ হবে, এবং এটা দিয়ে এটা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের অদক্ষেপ তৈরি হলেই আমরা বুঝতে পারি এখানের মধ্যে আমার অ্যালকাইল হ্যালাইড উপস্থিত। তো আমরা টেস্ট টিউবের মধ্যে প্রথমে কি করলেন, আমরা টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউবে আপনার বলা হলো এখানে অ্যালকাইল আছে কি নাই। আপনি তাকে সবার আগে সোডা ঢাললেন, বা সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড ঢাললেন, ঢালার পর কি হলো, আপনি তার মধ্যে সিলভার নাইট্রেট ঢাললেন। সিলভার নাইট্রেট ঢালার পর হচ্ছে আপনার বৈশিষ্ট্যপূর্ণ অদক্ষেপ হলো। সিলভার ব্রোমাইডের জন্য এক ধরনের কালার হবে, সিলভার ক্লোরাইডের জন্য একটা কালার হবে। তো ওই বিষয়ে আপনাদের বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের অদক্ষেপ ছিল, এবং কোন হ্যালোজেন গ্রুপ যুক্ত ছিল সে কালারটাও কিন্তু আমার এই সিলভার হ্যালাইডের বর্ণ দেখে বোঝা যায়। সো এই শনাক্তকরণ বা এই বৈশিষ্ট্যকরণ টেকনিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পরীক্ষাটা হলো কার্বিলামিন পরীক্ষা। আমরা অনেক সময় অদক্ষেপ দিয়েও বুঝতে পারি, কিন্তু অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা আইদার আমাদের শনাক্তকরণের দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমাদের তিন ভাবে বুঝতে পারি। একটা হলো বৈশিষ্ট্যপূর্ণ অদক্ষেপ, একটা নির্দিষ্ট রং দিবে, ওটা দিয়ে আমরা বুঝতে পারি, এটা হলো আমাদের আইডেন্টিফিকেশন করার একটা উপায়। দ্বিতীয় হলো বুদবুদ। আমার যদি হাইড্রোজেন গ্যাস বা এরকম কিছু তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা বুদবুদ দেখে বুঝতে পারবো যে ওখানের মধ্যে আমার কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হোয়াটএভার রিঅ্যাকশন অনুসারে যা তৈরি হওয়ার কথা তা তৈরি হয়েছে। 3 নম্বর যেটা হতে পারে, 3 নম্বর হতে পারে সেটা হচ্ছে গন্ধ। সো এখানে হচ্ছে একটা তীব্র গন্ধের কারণে হতে পারে। সো এইখানে হচ্ছে কার্বিলামিন বিক্রিয়াটা আসলে একটা তীব্র দুর্গন্ধের মাধ্যমেও বোঝা যায়। সো এই ব্যাপারটা, এই ধরনের বিক্রিয়া, আমার কার্বিলামিন বিক্রিয়াটা একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের মাঝে মাঝে বুয়েট ভর্তি পরীক্ষা বা রুয়েট কুয়েটেও কিন্তু প্রায় সময় কার্বিলামিন রিঅ্যাকশন লিখতে বলে। এটাও কিন্তু একটা কার্বিলামিনের রিঅ্যাকশন এবং একটা কার্বিলামিন যৌগ। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসলে এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা এখন পর্যন্ত যত কিছু দেখছি আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আমি জিনিসটা দেখাচ্ছি, তাহলে আপনারা খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরা যাক আমি এখানের মধ্যে C2H5OH, সরি C2H5, আমি এটাকে আবার ঠিক মতো লিখি। আমার এখানে C2H5 হ্যালাইড, তার সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলাম। প্রথমবার আমি বিক্রিয়া দিলাম অ্যাকুয়াস, ওখানে এক ধরনের রিঅ্যাকশন হবে। এবং দ্বিতীয়ত যেটা হলো C2H5 হ্যালাইড, ওখানে যদি আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড আমি যদি অ্যালকোহলিক দিই বা আমার অ্যালকোহলিক দ্রবণ ব্যবহার করি, ওইখানে বিক্রিয়াকে উৎপাদ হবে আরেকটা ডিফারেন্ট। সো এইখানে কি হবে, আমি যদি অ্যাকুয়াস দ্রবণ দিই, এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটা হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হলো আমার অপসারণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া আমার খুবই সহজ। এখানের মধ্যে C2H5OH তৈরি হবে এবং পটাশিয়াম হ্যালাইড তৈরি হবে। এটা খুবই সহজে, খুবই সিম্পল ভাবে আমরা বুঝতে পারি এটা হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমার অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হলো, এটা হচ্ছে C2H5 হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড। অপসারণ বিক্রিয়াতে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার CH2 ডাবল বন্ড CH2 পটাশিয়াম হ্যালাইড এবং পানি তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সাইজের নীতিতেও আমরা অপসারণ বিক্রিয়া নিয়ে পড়াশোনা করছি। সো এইখানে আসলে বোঝার বিষয়টা হচ্ছে আমার দ্রাবক কোনটা ব্যবহার করতেছি, দ্রাবকের উপর, মানে আমার এখানে ইম্পর্টেন্ট কনসেপ্টটা হলো দ্রাবকের উপর বিক্রিয়া অনেকাংশে নির্ভরশীল। দ্রাবকের উপর বিক্রিয়া নির্ভরশীল। তো এই কনসেপ্টটা আপনাদের এই চ্যাপ্টার সহ অনেক জায়গায় কাজে লাগবে, পুরো অর্গানিক কেমিস্ট্রি পুরো অ্যাডমিশনের জন্য। এটা হচ্ছে ইন ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর অ্যাডমিশন। সেটা হলো আপনাদের কেবল অর্গানিক কেমিস্ট্রি না, সব জায়গায় এই কনসেপ্টটা লাগে। সেটা হচ্ছে
আমার বিক্রিয়া তার দ্রবণের প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল থাকে অনেক ক্ষেত্রে। তো এই কনসেপ্টটা আপনাদের আয়ত্তে রাখতে হবে এবং সেটা বুঝতে হবে। এই ক্ষেত্রে যে জিনিসটা বোঝার জন্য সেটা হচ্ছে, আমি যদি অ্যাকুয়াস দ্রবণে প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে করতে চাই এবং অ্যালকোহলিক দ্রবণে সেটা অপসারণ বিক্রিয়া করার প্রতি সবচেয়ে বেশি ফেভারেবল হয়। তো এই যে দ্রাবকের উপর নির্ভরশীল আছে সেটা আপনাদের মনে রাখতে হবে। আরেকটা সহজ উপায় আমি মনে রাখতাম স্কুলে থাকা টাইমে, এটা হচ্ছে একটা অ্যালকোহল কখনো একটা অ্যালকোহল তৈরি করবে না। তা কিভাবে? অ্যালকোহলিক দ্রবণ থেকে অ্যালকোহল তৈরি হবে না, বা এটা যদি মনে রাখতে পারবো যে একটা অ্যালকোহল কখনো আরেকটা অ্যালকোহল তৈরি করবে না, আরেকটা অ্যালকোহল তৈরি করবে না। সো এইটা মনে রাখলে আপনারা মোটামুটি ভাবে এই বিষয়টা বুঝতে পারবেন। তো এখন আমরা একটা এক্সট্রা কনসেপ্ট নিয়ে পড়বো। এটা আমাদের বইয়ের সিলেবাস খুব একটা নেই, কিন্তু আপনাদের জানার আগ্রহের জন্য ভালো, এবং অ্যাডমিশনে যদি খুব অতিরিক্ত কঠিন প্রশ্ন করে, বুয়েটে করতে পারে বা কুয়েটে করতে পারে, সেই চিন্তা করে আমি প্রশ্নটা এই বিষয়টা আনলাম। তো আমাদের প্রায় সময় বলছে যে রিঅ্যাকশনের ডিসিশন কখন হবে, যে আমি তো সবসময় জানি যে 3 ডিগ্রি সবসময় আমার SN1 প্রেফার করে, 1 ডিগ্রি আমার SN2 প্রেফার করে। কিন্তু আমি আবার বলছি যে নিউক্লিয়েটেড বেসের উপর এটা নির্ভর করে, আবার তার দ্রাবকের উপর অনেকাংশে নির্ভর করে, রাইট? তো এই ক্ষেত্রে জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা দেখতে পারেন, যেটা হচ্ছে যখন 2 ডিগ্রি হয় তার কিন্তু দুইটা করারই তার এবিলিটি থাকে। তো যদি তার নিউক্লিওটাইড বেস বা তার যে নিউক্লিওফাইল যেটা ব্যবহার করা হয়েছে, সো নিউক্লিওটাইড বলছে নিউক্লিওফাইল হবে, তার নিউক্লিওফাইল যেটা ব্যবহার করা হচ্ছে সে নিউক্লিওফাইলটা কি, বা তার ওখানের মধ্যে যে বেসটা ব্যবহার করা হচ্ছে সেটা কি অবস্থা, সেটা কি শক্তিশালী নাকি অত শক্তিশালী না, তার উপর অনেক নির্ভর করতেছে। আমরা দেখতে পাচ্ছি যদি বেসটা অনেক শক্তিশালী হয়, তার মানে সেটা যদি অ্যালকোহলিকের দিকে যায়, অ্যালকোহলিক কি যে অ্যাকোয়াসের চেয়ে শক্তিশালী বেশি, তার ঘনমাত্রা বেশি হবে, তো দেখা যায় সে কিন্তু এলিমিনেশনকে সেটা প্রেফার করে। আর যদি তার বেসটা আস্তে আস্তে উইকের দিকে যায়, তারা কিন্তু নর্মালি এলিমিনেশন সে করতে চাইবে না, সে সবসময় SN1ই করতে চাইবে, কিন্তু খুবই কম ক্ষেত্রে সে E1 করবে বা এলিমিনেশন করবে। তো আমাদের এই ক্ষেত্রে জিনিসটা ব্যাপারটা হচ্ছে, এইটাও ব্যাপারটা এরকম যে E1 আর E2 কি এলিমিনেশন যদি একইভাবে যদি একটাও অন্যের উপর নির্ভর করে তার বিক্রিয়া হয়, সেটা কি E1 এবং E2, এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু বোঝার জন্য ব্যাপারটা বললাম যে আমরা যে ডিসিশন করতে চাই আমাদের সিলেবাসের টপিক যখন বোঝা সম্ভব হয়ে ওঠে না, ওটা আসলে কিভাবে করে। তো এটা মাথায় রাখবেন যে যদি আমার 2 ডিগ্রি ক্ষেত্রে ডিসিশনটা থাকে, মানে 2 ডিগ্রি ক্ষেত্রে যেগুলো দিকে যেতে পারে, যদি আমি অ্যালকোহলিক দ্রবণ দিই সেটা সবসময় E2 করবে, আর সে SN2 SN1 ওগুলো করতে চাইবে না। যদি নর্মাল উইক স্ট্রং উইক দিয়ে সে সবসময় SN2ই করবে। আমার 2 ডিগ্রি SN1 তখনই করবে যখন আমি অতিরিক্ত দুর্বল কোনো বেস দিই, দুইটাই যদি দুর্বল হয়, তাহলে এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে দ্রবণটা ব্যবহার করতেছেন, যে দ্রবণটা বেসটা ব্যবহার করতেছেন, সেটা যাতে যদি অতিরিক্ত দুর্বল হয় তখনই একমাত্র 2 ডিগ্রি SN1 করবে, কিন্তু 2 ডিগ্রি সচরাচর SN1 করে না, 2 ডিগ্রি SN2ই করে। তো এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে 3 ডিগ্রিতে সবসময় বাই ডিফল্ট SN1 করে, 1 ডিগ্রি সবসময় SN2 করে। 2 ডিগ্রি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই মলিকুলার বা 2টা করতে দেখি, খুবই কম কেসে আমরা SN1 দেখি। আপনাদের যদি অনেকের এটা নিয়ে আগ্রহ থাকে, অনেকে নিয়ে প্রশ্ন করে বিভিন্ন ক্লাসে, তাই ওইটার আপনাদের আগ্রহর জায়গাটা পূরণ করার জন্য আমি আসলে এই চারটা দেখিয়েছি। আপনাদের এই বিষয়ে বুঝতে পারলে আপনারা ক্লিয়ারলি আরো ক্লিয়ার হবে সামনে। বাট এটা ছিল আপনাদের একটা টপিক যেটা হচ্ছে আপনাদের সিলেবাসে খুব একটা নাই, রিলেটেড টপিক আছে, আবার অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসে পরীক্ষায়, এটা আপনাদের অনেক সময় অতিরিক্ত কঠিন প্রশ্ন সলভ করতে গেলে লাগবে। এটা না বুঝলে সমস্যা নেই, এটা আপনাদের সিলেবাসে যেহেতু নাই, কিন্তু আপনাদের জানার আগ্রহের জন্য এটা দেখালাম। কিভাবে যে বলতেছিলাম যে আমাদের ওই পার্টটা ছিল কোয়েশ্চেন সলভে, এখন কোনভাবে আগাবো। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করবো। সলভ করার আগে দেখছি যে ডায়াজোনিয়াম লবণের জলীয় দ্রবণে আমি যদি অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সহিত উত্তপ্ত করি তাহলে কি হবে। তো এটা প্রশ্ন আসে রুয়েটের 9-10 সালে। তো রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরের প্রশ্নের জন্য প্রায় আসে। তো আমরা দেখি ডায়াজোনিয়াম লবণ, আমরা তো দেখছি ডায়াজোনিয়াম লবণ কাকে বলে। ডায়াজো মানে, আমি আবার রিপিট করি, ডায়াজো মানে দুইটা নাইট্রোজেন এবং পজিটিভ চার্জ। তো এই বিক্রিয়াটা আপনাদেরকে আমরা দেখাইছি এবং আমি এটার উত্তরটাও এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে খুবই সিম্পল একটা সলিউশন, এবং এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড
সাথে যদি পটাশিয়াম আয়োডাইডের অ্যাকুয়াস দ্রবণ দেই তাহলে হচ্ছে আমার এই বিক্রিয়াতে আমার আয়োডোবেনজিন তৈরি হবে। এবং এই বিক্রিয়াটা আমার কিসের উদাহরণ? এই বিক্রিয়াটা হচ্ছে আমার স্যান্ডওয়্যার রিঅ্যাকশনের উদাহরণ। আমরা এই ধরনের রিঅ্যাকশন অনেক বেশি দেখছি, তো এই ধরনের রিঅ্যাকশন আমাদের ভালোভাবে প্র্যাকটিসে আয়ত্তে রাখতে হবে। এবং এখানে খুবই সহজে আমরা দেখতে পাচ্ছি যে আমার আয়োডোবেনজিন উৎপন্ন হয়। দ্বিতীয় প্রশ্নে আসি যে স্যান্ডওয়্যার বিক্রিয়ার মাধ্যমে অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন তৈরির প্রক্রিয়া সমীকরণের সাহায্যে দেখাও। খুবই সিম্পল একটা প্রবলেম যে অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন তৈরি দেখাবো। তো আমরা এটা সমাধান কিভাবে করতে পারি? আমরা যদি চিন্তা করি অ্যানিলিনের সংকেত কি, অ্যানিলিনের সংকেত হচ্ছে বেনজিনের সাথে NH2 মূলক হলো আমার অ্যানিলিন মূলক, এবং তার সাথে আমার আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট হলো আমাকে আয়োডোবেনজিন তৈরি করতে হবে, রাইট? তো আয়োডোবেনজিন আমি কিভাবে তৈরি করতে পারি? আয়োডো মানে আমার এখানে আয়োডিন থাকতে হবে। তো আমাদের যদি চিন্তা করি হ্যালোজেন, আমার বেনজিন মূলকের সাথে হ্যালোজেন যুক্ত যদি করার কোনো প্রবলেম, মানে বেনজিনের সাথে ধরা যাক সেটা ক্লোরাইড মূলক, ব্রোমাইড মূলক বা আয়োডাইড মূলক, যে রিঅ্যাকশনে দিক না কেন আমার সবসময় কুমির রচনার মতো আমার সবকিছুতে মনে রাখতে হবে আমার ওখানে স্যান্ডওয়্যার রিঅ্যাকশন করতে হবে, বা স্যান্ডওয়্যার রিঅ্যাকশন দিয়ে এটা আনাটা সবচেয়ে সহজ। কিন্তু স্যান্ডওয়্যার রিঅ্যাকশন আনার জন্য যদি সহজ হয় তাহলে কিন্তু আমার ফার্স্ট অফ অল হচ্ছে ডায়াজোবেনজিন লাগবে। কিন্তু এখানে কি ডায়াজো আছে? ডায়াজোবেনজিন আনার জন্য তো আমার ওখানে কি করতে হবে? ডায়াজোবেনজিন আনার জন্য আমার ওখানে ডায়াজো কম্পাউন্ড তৈরি করতে হবে। তো আমার মাঝখানে কোনো কিছু একটা তৈরি করতে হবে যার ফলশ্রুতিতে আমি তাকে স্যান্ডওয়্যার বিক্রিয়া করতে পারি। তো কি করতে পারি? আপনারা ভিডিওটা পজ দিয়ে আমরা এখন পর্যন্ত যা দেখছি তা একটু চিন্তা করলেই পারবেন। আপনারা পজ দিয়ে চিন্তা করেন, চিন্তা করার পর আপনারা মিলিয়ে নেবেন আমাদের সমাধানের সাথে। আশা করি আপনারা কিছুটা হলেও পারছেন, না পারলেও সমস্যা নেই, দেখাচ্ছি। দেখেন যে NH2 HCl NaN2 মানে আমার এখানে আমাদের আলটিমেটলি আমার ডায়াজোনিয়াম লবণ সৃষ্টি হচ্ছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমি আবার যদি স্যান্ডওয়্যার রিঅ্যাকশন করি, এখানে আসলে স্যান্ডওয়্যার রিঅ্যাকশনের দেখাই নাই, এটা আমি চাইলে পটাশ ওভাবেও করতে পারতাম, বিভিন্নভাবে করতে পারতাম, মানে এটাও আরেক ধরনের প্রক্রিয়া। তো এইভাবে আমি খুবই সহজে আয়োডোবেনজিন তৈরি করতে পারি। আমি চেষ্টা করেছি যাতে অন্য ওয়েতেও আপনারা পারেন, যে এই বিক্রিয়ারও যদি আপনাদের পরিচিত থাকে, কিন্তু আমি চাইলে কিন্তু কেবল পটাশিয়াম আয়োডাইড দিয়েও এই বিক্রিয়াটা করতে পারতাম, যেটা আমরা আগের কেসে দেখছি। আগের কেসে গত সলিউশনে আমরা যেটা দেখছি মোটামুটি ভাবে এটা কিন্তু ওইভাবেও আমরা আয়োডোবেনজিন তৈরি করতে পারতাম। তো আমরা যদি ফিরে তাকাই আগের প্রবলেমটা দিকে, দেখেন যে আমাদের যে প্রবলেমটা ছিল ওইটার থেকে আমরা কিন্তু আয়োডোবেনজিন খুব সহজে তৈরি করতে পারি। তো এইভাবে আমরা মোটামুটি ভাবে প্রবলেমটা সলভ করতে পারি। 3 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে জলীয় দ্রবণে ডায়োজিনিয়াম লবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সাথে অতিরিক্ত করলে কি হবে? কুয়েটের 4-5 সালে এই প্রবলেমটা আসছে। সো আপনারা এটা কিভাবে সলিউশন করতে পারেন? সিম্পল অ্যাজ দ্যাট, আবারও স্যান্ডওয়্যার রিঅ্যাকশন, রাইট? সো আমাদের প্রবলেমগুলো মোটামুটি অ্যালকাইল হ্যালাইড থেকে ঘুরে ফিরে এই প্রবলেমগুলো আসে, এবং আপনারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে দেখবেন যে কেমন প্রশ্ন আসে সেটা নিয়ে আপনাদের একটা টিপস রাখছি আমি ক্লাসের শেষে। বাট মোটামুটি প্রশ্নগুলো এভাবেই হয়। একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন হচ্ছে অ্যালকোহল আর হ্যালাইড মিলে কিছু প্রশ্ন আসে, যা এখন দেখাচ্ছি। প্রোপাইল অ্যালকোহল, এবং বলা হয়েছে এটা প্রাইমারি অ্যালকোহল, একে কিভাবে আইসোপ্রোপাইল অ্যালকোহলে রূপান্তরিত করবেন? C3H7OH হচ্ছে আমার প্রোপাইল অ্যালকোহল, এটা প্রাইমারি অ্যালকোহল দিয়েই দেখাচ্ছি। কে কিভাবে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলে রূপান্তরিত করবেন? তো একটু চিন্তা করে দেখেন এটা কিভাবে করা যায়। আপনারা একটু মাথা খাটান, মাথা খাটাই চিন্তা করেন, পজ দেন, পজ দেওয়ার পর ভিডিওটা আবার অন করেন। আপনাদেরকে আজকে লেকচার যতটুকু দেখাচ্ছি তার আইডিয়া এবং কিছুটা কমন সেন্স এবং এইচএসসি কিছুটা নলেজ থাকলে আপনারা এটা সলভ করতে পারবেন। আপনারা পজ দেওয়ার পরে ব্যাক করে
আমাদের ভিডিওটা দেখতে পারবেন যে আমাদের উত্তরটা কিভাবে সলভ করছি। বাট আমি আবার রিকোয়েস্ট করি আপনারা নিজেরা একবার চেষ্টা করেন। আপনাদের হয়তো এখন চেষ্টা করছেন অনেক, তো আমি মোটামুটি ভাবে একটু প্রাইমারি আইডিয়া দেওয়ার চেষ্টা করি, মেইন একদম গোছানো সলিউশন দেওয়ার আগে। এটা ছিল আমার প্রাইমারি অ্যালকোহল। আমাকে যদি এখন এটাকে CH3 CHOH CH3, এটা হলো আমার সেকেন্ডারি অ্যালকোহল, রাইট? সো আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। সো ব্যাপারটা হচ্ছে আমরা OH মূলকটা এটাকে যদি একটু ভেঙে লিখি, এটা এরকম হচ্ছে CH3 CH2 CH2 OH, রাইট? মানে আমার OH মূলকটা 1 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে চলে আসছে। তো এটা করা কিভাবে যেতে পারে? আমাকে একটু চিন্তা করে দেখেন, OH মূলক মানে আমাকে এটা সংযোজন করতে হবে, রাইট? তো এই সংযোজনে যাওয়ার আগে আমাকে এই সংযোজন কোথায় করতে পারি? সংযোজন করতে পারি আমি যদি এটা অ্যালকিন হয়, অ্যালকিন আমরা সংযোজন করতে পারি। তো এটাকে অ্যালকিনে নিতে গেলে কি করতে হবে? আমার নিরোধন করতে হবে। নিরোধন করার পর আমি এই বিক্রিয়াটা করব। তো এটাই হলো আমার সলিউশন। ফার্স্ট অফ অল আমি তাকে নিরোধন করব। নিরোধক H2SO4 হলো খুবই ভালো একটা নিরোধক। তারপর এটা নিরোধন করার পরে আমরা হচ্ছে তার সাথে সংযোজন বিক্রিয়া করব। এবং আমরা জানি মার্কোনিকভ নিয়ম অনুসারে তেলে মাথায় তেল দেওয়া, এখানে হাইড্রোজেন বেশি আছে, তারপর হাইড্রোজেন এখানে যাবে, ব্রোমিনটা এখানে যাবে। এবং এর পরবর্তীতে আমি এটাকে যদি প্রতিস্থাপন বিক্রিয়া করে ফেলি, এখানের মধ্যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা হ্যালাইড, এই পজিশনে একটা হ্যালাইড আছে এবং ওই পজিশনটা চেঞ্জ হয়ে গেল। তো বুয়েটের এই প্রশ্ন থেকে আমাদের কনসেপচুয়াল জায়গাটা কি? ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমাকে এমন একটা জায়গায় প্লেস করতে হবে যেটা হচ্ছে প্রতিস্থাপন করা যায় মতো জায়গা। মানে আমাকে এমন একটা, এখানে OH মূলক তো ডিরেক্টলি আসবে না, OH মূলক তো ডিরেক্টলি আসবে না, তাকে প্রতিস্থাপন করা যায় এমন কিছু মনে দিতে হবে। তো প্রতিস্থাপন করা যায় কাদেরকে? হ্যালাইডকে প্রতিস্থাপন করা যায়। হ্যালাইডকে প্রতিস্থাপন করা যায় বলে আমি এখানে হ্যালাইড বানাই দিতে হয়েছে আগে। তো হ্যালাইডে আনতে গেলে আমাকে আবার অ্যালকিন আনতে হয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আবার আমার মার্কোনিকভ সূত্র ফলো করছে। তো আমার প্রশ্ন যদি কখনো বুয়েটে বা অন্য কোথাও উল্টিয়ে দেয় বা আমাকে সেকেন্ডারি থেকে প্রাইমারি বানাতে হয়, তখন যেটা করতে হবে আমার অ্যান্টি মার্কোনিকভ ব্যবহার করা লাগতে পারে। সো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে কখন কোন, মানে এখানে আমাদের অর্গানিক কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা আনসার করতে গেলে আপনাদের উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি দরকার। আমাদের এখানে যে 4টা বিক্রিয়া, এই 4টা বিক্রিয়া কিন্তু ডিসক্রিট, সবগুলো কানেক্টেড বিক্রিয়া না। এখানে হচ্ছে আপনাদের কমন সেন্স এবং উপস্থিত বুদ্ধির সবচেয়ে বেশি ইউজ আছে, মানে দরকার আছে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনাদের এই ধরনের প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে। সো আমি কিছু টিপস দিব চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করার জন্য, আপনারা সামনে গেলে খুব ইজিলি বুঝতে পারবেন। তো ইম্পর্টেন্ট টিপস আমি যদি বলি, আমি হাতে লিখে টিপসগুলো দিচ্ছি। প্রথম টিপটা হচ্ছে আপনারা এখানে আপনারা একটা বিশেষ করে অ্যালকাইল হ্যালাইডের জন্য একটা স্পেশাল নোট বানাবেন, যেটা আজকে ক্লাসের পরেই বানাবেন। স্পেশাল নোট কেন বানাতে বলতেছি? এখানে যে রিঅ্যাকশন গুলো আছে এগুলো অনেক বেশি ইন্টার রিলেটেড রিঅ্যাকশনস গুলো আপনারা রাখবেন, বারবার দেখবেন, অনেকগুলো প্রবলেম সলভ করবেন, কিভাবে কোনটা কি করা যায় দেখবেন। প্রবলেম সলভ করতে করতে মাথায় আসবে যে এইটা এই ক্ষেত্রে কাজে লাগে, এই ক্ষেত্রে কাজে লাগে। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে স্মার্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং। স্মার্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং বলতে কি বোঝাচ্ছে? মানে আপনাকে প্রবলেম সলভ করতে গেলে চিন্তা করতে হবে যে এটা হয়েছে, তাহলে প্রশ্নটা ওরকম হলে কি হতে পারে। এই যে ধরুন সেকেন্ডারি থেকে প্রাইমারি গেল, প্রাইমারি থেকে সেকেন্ডারি বানাতে দিল, সেকেন্ডারি থেকে প্রাইমারি বানাতে কি করতে হবে, এই ধরনের জিনিসপত্রগুলো আপনাদের মাথায় রাখতে হবে। কখন মার্কোনিকভ সূত্র কাজে লাগাতে হবে, কখন অ্যান্টি মার্কোনিকভ সূত্র কাজে লাগাতে হবে, কখন সাইজের সূত্র কাজে লাগাতে হবে, কখন প্রতিস্থাপনের SN1 কাজে লাগাতে হবে, কখন SN2 কাজে লাগাতে হবে। সো এই বিষয়গুলো আপনাদের অনেক মানে আত্মস্থ থাকতে হবে। তাই আমি স্পেশাল নোটটা করতে বলি, কারণ এখানে রিঅ্যাকশনগুলো অনেক বেশি ইন্টার রিলেটেড। এবং আমি সবসময় এটাই বলি, স্পেশাল নোটটা যাতে হয় একটা ক্রস চ্যাপ্টার নোট। এটা আমার ক্ষেত্রে কাজে দিছিল যে আপনাদের যদি হাতে সময় থাকে, বিভিন্ন চ্যাপ্টারের যেগুলো মনে হয় রিঅ্যাকশনগুলো কাছাকাছি, স্পেশালি অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড আপনারা একটু একসাথে পড়বেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন এবং নানা ধরনের টাইপের প্রশ্ন আনসার করাটা সহজ হয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন যদি অনেক কঠিনও হয়, আপনি খুবই সহজে সলভ করতে পারবেন। এবং এখান থেকে আপনাদের কমপক্ষে ডিরেক্ট 10 মার্কস তো পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রশ্ন আসে, বা ঘুরে ফিরে হলেও আপনার
অ্যাটলিস্ট 10% মার্কস না হলেও 10 মার্কস আসে কোথাও, বা অ্যাটলিস্ট ঘুরে ফিরে আপনার 10 মার্কস বা ঘুরে ফিরে অন্য কোথাও অর্ধেক লাগতে পারে। তো 10 থেকে ম্যাক্সিমাম 15 মার্কস আনসার করতে পারবেন এবং মিনিমাম 10 মার্কস আনসার করতে পারবেন এই অ্যালকাহাইলের চ্যাপ্টারটা পড়লে। তো সেটা আমি রুয়েট এক্সামের প্যাটার্ন অনুসারে বললাম। তো এই জিনিসটা, এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যালকোহল চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারটা মিলাই পড়েন, একটা ক্রস চ্যাপ্টার নোট বানান, কোয়েশ্চেন ব্যাংকটা খুবই স্মার্টলি সলভ করেন এবং আপনার স্পেশাল নোটটাতে আপনি ইন্টার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটু চিন্তা করেন, একটু প্র্যাকটিস করেন, একটু স্মার্টলি ভেঙে ভেঙে করার চেষ্টা করেন, মাথা হাতে আয়ত্ত রাখেন, রিয়েকশনগুলো আপনার মাথায় ভাসবে, চোখে ভাসবে। তো এতে পর যে ধরনের প্রবলেমই দিক না কেন আপনারা খুব সহজে সলভ করতে পারবেন। তো আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক। আজকের লেকচারটা এতটুকুই। তো আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি। অ্যালকাইল হ্যালাইড রিলেটেড এই চ্যাপ্টারটা আপনাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর অনেক প্রশ্ন করে। এই চ্যাপ্টারটা আপনাদের এইচএসসির জন্য যতটা গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন জন্য তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা আপনারা অনেক ইম্পর্টেন্ট, জৈব যুগে অনেক অনেক ইম্পর্টেন্ট সব বেসিক্স নিয়ে আপনারা কাজ করছেন। তাই এই চ্যাপ্টারটা আপনাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। সো আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্বাস্থ্য থাকুন। আশা করি অ্যাডমিশন টেস্টে আপনারা এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না। আপনারা কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করলে এই চ্যাপ্টারটা এবং বইয়ের সব রিঅ্যাকশন ভালো মতো দেখলে এবং আমার লেকচারটা ফলো করলে এই চ্যাপ্টারের রিলেটেড আপনাদের আর কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। আশা করি আপনারা সবাই এই চ্যাপ্টার খুব সহজেই অতিক্রম করতে পারেন, এই চ্যাপ্টার রিলেটেড সব প্রবলেম।